যেটার অ্যাকচুয়ালি নামটা কি ভাইয়া? অ্যাকচুয়ালি নামটা হচ্ছে কুরিন। সো কুরিনের একাধিক নাম আছে, আমরা জানি। কুরিনের যেমন আমরা অনাদায়ী পাওনা বলতে পারি, অনাদায়ী পাওনা। সো আমাদের একাধিক নামে এই অধ্যায়টা আছে। এই অধ্যায়টা আমরা ইউজুয়ালি দেখা যায় অ্যাডমিশনে গিয়ে পড়াই, শর্ট সিলেবাসে ছিল না। কিন্তু এখন যেহেতু ভাই তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা, সেহেতু তোমাদের এই অধ্যায়গুলো অবশ্যই কাজে লাগবে। এবং কুরিন বা প্রাপ্য হিসাব হিসাবরক্ষণ থেকে আমি ধরে নিতে পারি একটা সৃজনশীল তোমাদের জন্য ফিক্সড। ঠিক আছে, আমাদের আসলে দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকে এইচএসসিতে। একটা হচ্ছে যারা ভাই আমি ফুল সিলেবাস করে এ প্লাস নিব, আর একটা হচ্ছে ভাই আমি শর্ট সিলেবাসের আদলে কিন্তু আমি কম সহজ অধ্যায় করে এ প্লাস নিব। বোথ আর পসিবল। মনে রাখতে হবে ভাইয়া 81 পাওয়া কিন্তু এ প্লাস, 99 পাওয়া এ প্লাস। তো তুমি কি এখন 81 পেয়ে এ প্লাস পাবা কম পরিশ্রম করে, নাকি বেশি পরিশ্রম করে 99 পেয়ে এ প্লাস পাবা? এটা আসলে তোমার উপর। আমি আমার জায়গায় যদি স্টুডেন্ট থাকি, তখন আমি চিন্তা করতাম যে ভাইয়া আমাকে এখানে সায়েন্সের মতো গ্রস নাম্বার দরকার নাই। সায়েন্সে যেরকম সবগুলো মিলে একটা মোট নাম্বার চিন্তা করা হয়, কমার্সে কিন্তু আসলে এই চিন্তাটা আমাদের থাকে না। সো দেখা যায় যে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করি, কিছু সিলেক্টিভ চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আরামসে আমাদের 81 পেয়ে আমরা এ প্লাস পেয়ে যাই। সো ওভাবেই ইনশাল্লাহ ক্লাসগুলো গুছানো হবে তোমাদের জন্য। সো তোমরা ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ভাই আসলে প্রাপ্য হিসাব সমূহ বা অনাদায়ী পাওনা, আমি জিনিসটাকে তোমার অনেকগুলো স্লাইডে ব্যাখ্যা করা হয়েছে। আমি আসলে এত কিছু তোমাদেরকে পড়াবো না, তোমাদের এটা পুরোটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। আমি তোমাদেরকে খালি দু একটা জিনিস নিয়ে আলোচনা করব, তুমি সেটা আগে শোনো। তিনটা বিষয় নিয়ে আলোচনা। প্রথম, প্রাপ্য হিসাব জিনিসটা কি। দ্বিতীয় হচ্ছে প্রাপ্য হিসাবটা আমার অনাদায়ী হয় কিভাবে। তিন, প্রাপ্য হিসাব আর অনাদায়ী পাওনার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। সো প্রাপ্য হিসাব বা প্রাপ্য সমূহ যদি আমরা বলি, সেটা হচ্ছে আমি কোনো পণ্য ধারে বিক্রয় করার কারণে কিংবা ধারে সেবা প্রদান করার কারণে কারো কাছ থেকে টাকা পাবো, সে আমাকে এখন টাকাটা দেয় নাই, সেটা হচ্ছে আমার কাছে প্রাপ্য হিসাব। সো ইউজুয়ালি যেটাকে আমরা বলি যে ধারে পণ্য বিক্রয় করছি তার কাছে, তাকে আমি পণ্যটা দিয়ে দিছি, কিন্তু সে আমাকে এখনো পণ্যের টাকাটা দেয় নাই। সো টাকাটা কি আজকে না হোক কালকে না হোক তার কাছ থেকে তো পাবো। সো এই যে পণ্যটা তার কাছ থেকে পাবো, সেটাই হচ্ছে আমার কাছে প্রাপ্য হিসাব। তো এই যে এই টাকাটা দুইটা ভাবে তৈরি হতে পারে প্রাপ্য হিসাব। একটা হচ্ছে ধারে পণ্য বিক্রি করার কারণে, দুই আমার ধারে সেবা প্রদান করার কারণে। সো প্রাপ্য হিসাব শুধুমাত্র প্রাপ্য সমূহগুলো প্রাপ্য হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না। ইউজুয়ালি প্রাপ্য ওয়ার্ডটা তিনটা জায়গায় যুক্ত থাকে। এই তিনটা জায়গাটা হচ্ছে প্রাপ্য হিসাব সমূহ, প্রাপ্য নোট সমূহ, আর একটা হচ্ছে প্রাপ্য অন্যান্য সমূহ। সো দুইটার মধ্যে ভাই পার্থক্যটা কি? একটা হচ্ছে ভাইয়া যদি কোনো ব্যক্তির কাছ থেকে ধারে টাকা পাই, কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়, যে আমি মনে করো সাপোজ আমি মনে করো শাহিরের কাছে আমি পণ্যটা বিক্রি করছি। সো শাহিয়ার কি আমার কাছে ব্যক্তি। সো শাহরিয়ার কাছে আমি যখন ধারে পণ্য বিক্রি করব, তো শাহরিয়ার আমার কাছে তখন প্রাপ্য হিসাব হবে। প্রাপ্য হিসাব বোঝালে ইউজুয়ালি ব্যক্তিকে বোঝানো হয়। দ্বিতীয়ত প্রাপ্য নোট সমূহ। প্রাপ্য নোট হচ্ছে ভাইয়া যে শাহরিয়ার কাছে আমি বিক্রি করছি, কিন্তু শাহরিয়ার কি করছে, সে ব্যক্তি হিসেবে কোনো দায়বদ্ধতা চায় নাই। সে আমাকে একটা ব্যাংক নোট কিংবা একটা নোটের মাধ্যমে নিশ্চয়তা প্রদান করছে যে ভাইয়া আমি আপনাকে টাকাটা ফেরত দিব, আমি যদি না দিতে পারি আমার ব্যাংক আপনাকে টাকাটা ফেরত দিবে। তো এখানে কি শাহরিয়ার ব্যক্তি হিসেবে কি আমার কাছে দায়বদ্ধ? না, শাহরিয়ার সেই ব্যক্তির দায়বদ্ধতা সে একটা নোটে কিংবা একটা ব্যাংকের হিসাবের মাধ্যমে কনভার্ট করে ফেলছে। সো যদি কোনো ব্যক্তি আমার কাছে দায়বদ্ধ না থাকে বা কারো ব্যক্তির কাছ থেকে আমি টাকা না পাই, যদি আমার সেই টাকাটা কোনো ব্যাংক বা কোনো নোটের মাধ্যমে পাই, নোট NOTS নোটস এর মাধ্যমে পাই, তখন সেটাকে প্রাপ্য নোট বলা হয়। ইউজুয়ালি প্রাপ্য হিসাব থেকেই প্রাপ্য নোটের এটা সৃষ্টি, যে প্রাপ্য হিসাব দায় না নিয়ে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাবো না, কিন্তু সেই প্রাপ্য হিসাব আমাকে ব্যাংক বা অন্যান্য কোনো হিসাবের মাধ্যমে টাকাটা প্রদান করবে, তখন সেটাকে বলি হচ্ছে প্রাপ্য নোট। আর প্রাপ্য হিসাব বুঝাইলে কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠানকে বুঝতে পারে। কোন ধরনের প্রতিষ্ঠান? এক মালিকানা, অংশীদারি না, কোম্পানি প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা আছে, এই ধরনের প্রতিষ্ঠান আমার প্রাপ্য হিসাব সমূহ হইতে পারে। সো যাদের কৃত্রিম ব্যক্তিসত্তা আছে এরকম যে কেউ প্রাপ্য হিসাব হইতে পারে, সেটা নিয়ে কোনো কনসার্ন নেই। প্রাপ্য নোটটা কখন সৃষ্টি হয়? যখন সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান যখন আমার কোনো নোটের মাধ্যমে বা কোনো দলিলের মাধ্যমে কিংবা কোনো ব্যাংক হিসাবের মাধ্যমে নিশ্চয়তা প্রদান করে যে আমি আপনাকে টাকাটা দিব, তখন আমি ওই ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাই না। আমি তখন এই নোট কিংবা ওই ব্যাংকের সাথে লেনদেনটাকে হিসাব করব, তখন সেটাকে প্রাপ্য নোট বলা হয়ে থাকে আমাদের। আরেকটা হচ্ছে প্রাপ্য সমূহ। প্রাপ্য সমূহ হচ্ছে ইউজুয়ালি যে বিভিন্ন ধরনের দলিলপত্র নিয়ে যেটা আমার তৈরি হয়, এটা আমাদের ইউজুয়ালি আসে না। সো তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, প্রাপ্য হিসাব হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, প্রাপ্য নোট হচ্ছে সেই দলিল বা সেই ব্যক্তি যদি কোনো ব্যাংক বা কোনো নোটের মাধ্যমে আমাকে নিশ্চয়তা প্রদান করে, তখন আমার সেটাকে প্রাপ্য নোট উল্লেখ করা হয়। এই প্রাপ্য হিসাব যখন তৈরি হয়, এই প্রাপ্য হিসাবে আমাকে টাকা দিবে একটা নির্দিষ্ট সময় পর। কোন সময়টা ভাইয়া? দেখো, প্রাপ্য হিসাবের থেকে সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে আমি টাকা পাবো, আর প্রাপ্য নোট 60 থেকে 90 দিন। তার মানে আমি একটা জিনিস ফিক্স, যে হয়তো যদি প্রাপ্য হিসাব তৈরি হয় তাহলে 30 থেকে 60 দিন, প্রাপ্য নোট তৈরি হইলে 60 থেকে 90 দিনের মধ্যে আমি টাকা পেয়ে যাব। কিন্তু যদি কখনো এরকম হয় যে যার কাছ থেকে টাকাটা পাবো সে দেউলিয়া হয়ে গেছে বা সে আমাকে টাকাটা দিবে না, দেখলাম সে বাটপার বের হইলো, তখন কি হবে? তখন হচ্ছে সেটা আমার কাছে অনাদায়ী পাওনা বা কুরিন হিসেবে পরিচয় হবে। অর্থাৎ প্রাপ্য হিসাবের যেই টাকাটুকু আমরা পাবো না, প্রাপ্য হিসাবের যেই টাকাটুকু আমরা পাচ্ছি না, ভবিষ্যতে পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, সেইগুলোকে আমার অনাদায়ী পাওনা বা কুরিন বলা হয়ে থাকে। তো এই প্রাপ্য হিসাবটা কি? যার কাছ থেকে টাকা পাবো,
হয়তো এখন পাই নাই, ভবিষ্যতে পাবো, ধারে বিক্রয়ের মাধ্যমে হইতে পারে কিংবা সেবা প্রদানের মাধ্যমে হইতে পারে। সো যার কাছ থেকে টাকা পাবো তাকে বলা হয় প্রাপ্য হিসাব। কোনো কারণে প্রাপ্য হিসাব দেউলিয়া হয়ে গেছে, কোনো কারণে প্রাপ্য হিসাব বাটপার, কোনো কারণে প্রাপ্য হিসাব আমাকে টাকাটা দিবে না, এই নিশ্চয়তা আমি পেয়ে গেছি। তো সেই প্রাপ্য হিসাবটাকে আমরা ফিউচারে বলি হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা। তার মানে প্রাপ্য হিসাবের যেই অংশটুকু বা টাকার যেই পরিমাণটুকু আমরা ভবিষ্যতে কখনো পাবো না, সেইটাকে আমরা আচ্ছা উঠে গেছে, দেখি যেদিন ক্লাস থাকবে দিন, তাহলে আমারও তো পরশু দিন ক্লাস থাকবে। ওকে, আসসালামু আলাইকুম। তো প্রাপ্য হিসাবের যে অংশটুকু টাকা আমি ভবিষ্যতে পাবো না, সেই অংশটুকু বলা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। দুইটাই সিমিলার ওয়ার্ড, মিনিংটা একই রিপ্রেজেন্ট করে। কথা কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? আমরা কি প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা বা কুরিন এই তিনটা নিয়ে কনসেপ্ট বুঝছি? আগে বলো, প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা এবং কুরিন এই তিনটা নিয়ে কি কনসেপ্ট বুঝেছি আমরা? জ্যোতি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঈশা ওয়ালাইকুম আসসালাম, সাহির ওয়ালাইকুম আসসালাম। সাজেশন ক্লাস নিব, দেখা যাক। পেজের ক্লাস করছি বলতে আমি তোমার কথাটা বুঝি নাই। ওকে, এটুকু আমাদের ক্লিয়ার। সো আমি কয়েকটা জিনিস দেখাই যে আমাদের কোন কোন কারণে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। খুবই নর্মালি কথাবার্তা, ডিটেলস চিন্তা করা দরকার নাই। ধারে পণ্য বিক্রি করছি বা ধারে সেবা প্রদান করছি। সো ভাইয়া ধারে যদি পণ্য বিক্রি করি তাহলে আমার কি হয়? পণ্য বিক্রি করলে তো বিক্রয় হিসাব ক্রেডিট, পণ্য যদি বিক্রি করি তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা সেবা প্রদান করলে সেবা আয় হিসাব ক্রেডিট। মানে আমার যদি আয় হয়, আয় তো অলওয়েজ ক্রেডিট, এটা নিয়ে তো আমাদের কারো কোনো ডাউট নাই। আয় হইলে সেই আয় অলওয়েজ ক্রেডিট হইতে পারে, সেটা পণ্য বিক্রি করছি তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, যদি সেবা প্রদান করছি তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট। আয় হইলে আয় ক্রেডিট হবে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু যদি সেটা ধারে হয়, যদি সেটা ধারে হয় তাহলে আমরা অলওয়েজ প্রাপ্য হিসাবটাকে ডেবিট করব। প্রাপ্য হিসাবটাকে কি করব? ডেবিট করব। এইটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো যদি আমি ধারে পণ্য বিক্রয় করি তাহলে যাবে কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি ধারে সেবা প্রদান করি তাহলে কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এবার আসো, জাস্ট শর্ট বুঝো, তোমরা বেশি পেঁচাবা না। ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, ভাই বলছে ধারে পণ্যটা বিক্রি করছি, এইখানে যদি পণ্যটা ফেরত আসে, আমাকে একটা সিম্পল জিনিস বুঝাও। তোমার এখানে 100 টাকা লাভ হয়েছে, 100 টাকা প্রাপ্য হিসাব তৈরি, 100 টাকার বিক্রয় তৈরি হইলো, 100 টাকা হইলো তোমার দুইটাতেই। এখন কোনো কারণে তোমাকে বলা হয়েছে যে ভাইয়া আপনার 20 টাকার পণ্য আমি ফেরত দিচ্ছি। সো 20 টাকার পণ্য ফেরত দিলে তোমার প্রাপ্য হিসাব কি আর 100 টাকা রইলো? তোমার প্রাপ্য হিসাব প্রথমেই তৈরি হয়েছিল 100 টাকার, কোনো কারণে তুমি 20 টাকার পণ্য তাকে ফেরত দিয়ে দিছো। তো 20 টাকার পণ্য যদি তুমি তাকে ফেরত দাও, তুমি কি আর তার কাছ থেকে 100 টাকা দাবি করতে পারো? পারো না। তার প্রাপ্য হিসাবটা কিন্তু আমার 20 টাকা কমে গেছে। সো ভাইয়া প্রাপ্য হিসাব যদি কখনো কমে, তুমি দেখছো পণ্য ফেরত গেছে, তার মানে কি তোমার পণ্য ফেরত যখন যায় তোমার বিক্রয় তখন কমে। তুমি 100 টাকা পণ্য বিক্রয় করছিলা, সে তোমাকে 20 টাকা পণ্য ফেরত পাঠিয়ে দিছে, তুমি কি তার কাছ থেকে 100 টাকা দাবি করতে পারবা? পারবা না। তোমাকে যেহেতু সে 20 টাকা পণ্য ফেরত দিয়ে দিছে, তোমার 20 টাকার পণ্য হ্রাস পাইছে বা 20 টাকার বিক্রয় হ্রাস পাইছে। সো 20 টাকার বিক্রয় হ্রাস পাওয়া মানে কি বিক্রয় হ্রাস পাইছে, প্রাপ্য হিসাবও হ্রাস পাইছে। প্রাপ্য হিসাব আগে পাইতে 100 টাকা, যেহেতু সে 20 টাকা পণ্য ফেরত দিয়ে দিছে তোমাকে, তুমি তার কাছ থেকে 100 টাকা পাবা না, 20 টাকা হ্রাস পাবে তোমার প্রাপ্য হিসাব। সো যদি কখনো পণ্য ফেরত আসে তাহলে রিমেম্বার প্রাপ্য হিসাব কমবে, তখন প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করব। 20 টাকা কি করব? ক্রেডিট করব। প্রাপ্য হিসাব সাধারণত কি সম্পদ, এটাকে ডেবিট করি, কিন্তু প্রাপ্য হিসাব যদি হ্রাস পায় সেটাকে আমি ক্রেডিট করব। যেটা সম্পদ সেটা বাড়লে ডেবিট, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। তো ভাইয়া প্রাপ্য হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ভাইয়া ডেবিট কি হবে? খুবই সিম্পল অ্যান্সার, বিক্রয় ফেরত আসছে, মানে বিক্রয়কৃত পণ্য ফেরত পাঠাইছে, তাহলে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। সো যদি বিক্রয়কৃত পণ্য ফেরত আসে তাহলে আমরা কি করব? বিক্রয় ফেরতকে ডেবিট করব আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করব। একটু ডিটেলসে যদি তোমাদেরকে বলি যে তোমরা এই জিনিসটা তখন রিলেট করতে পারবা, আমরা কন্ট্রা সম্পদ পড়ছি না? কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত আয়, বিপরীত ব্যয়, আমরা এগুলো পড়ে আসছি কিন্তু। সো তোমরা একটা জিনিস নোটিস করবা যে আমার বিক্রয় ফেরত অলওয়েজ আমরা বিপরীত আয় হিসেবে লিখি। কেন লিখি জানো? দেখবা তোমার 100 টাকা পণ্য বিক্রি হয়েছে, তুমি তার মধ্যে বিক্রয় ফেরত আসছে 20 টাকা। সো বিক্রয় ফেরত যদি 20 টাকা আসে, তোমার বিক্রয় কি আর 100 টাকা রইলো? 100 টাকা থেকে তখন 20 টাকা হ্রাস পাইয়া বিক্রয় কত দাঁড়াবে? বিক্রয় তখন 80 টাকা দাঁড়াবে। সো তোমার এই বিক্রয় ফেরত কি বিক্রয়টাকে কমায় দিচ্ছে না? বিক্রয় ফেরত কি করতেছে? বিক্রয়টাকে কমায় দিচ্ছে। সো বিক্রয় যদি হয় আয়, সেটা যদি হয় ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত কি বিক্রয়কে কমায় দিচ্ছে। বিপরীত আয় সেটা হয়ে যাবে ডেবিট। বিপরীতটা অলওয়েজ ডেবিট পেইডের উপর নির্ভর করে। যেমন সম্পদ, প্রাপ্য হিসাব ডেবিট, কিন্তু প্রাপ্য হিসাব যদি কখনো কমে তাহলে সেটা ক্রেডিট হয়ে যাবে। বিক্রয় কি আয়, আয় মানে কি সেটা ক্রেডিট হবে, কিন্তু বিক্রয় ফেরত হয়েছে 20 টাকা, তার মানে বিক্রয়কে কমাইছে,
তাহলে বিক্রয়ের বিপরীতে এটা বসবে, তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত তোমার ডেবিট হবে। কথা কি ক্লিয়ার? এই দুটো জাবেদাকে আমরা বুঝতে পারছি? এইটুকু আমাকে বলো তো, এইটুকু জাবেদার বুঝতে পারছি কিনা? এইটুকু জাবেদাকে আমরা বুঝতে পারছি? হ্যাঁ মুক্তা ভাইয়া, নিবো ক্লাস নিবো। প্রসন্ন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ এটা ক্লাস নিও, ফ্যাশন ক্লাস, প্যারা নাই, ঠিক আছে, রিল্যাক্স থাকো। এইটুকু কি বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, এইটুকু বুঝতে পারছি। এই দুইটা জাবেদা আমি তোমাদেরকে পরে করাবো, এই দুটো জাবেদা এখন না, এই যে যখন কুরিং করাবো তখন আমি তোমাদেরকে পড়াবো। এরপর আমাদের ধারে বিক্রয় কিছু শর্ত আছে, এই শর্ত আসলে এখানে বহুত কিছু লিখা, আমি তোমাকে এত কিছু পড়াবো না, আমি তোমাকে একটু শর্টে পড়াই। দেখো বলা হয়েছে 2/10 নিট 30, এইসব জিনিস শর্টে দেখানোর কারণ কি জানো? বাকিরা মনে করো 10 মিনিট ধরে পড়বে, তুমি মনে করো 1 মিনিটে সেটা শেষ করবা। অলওয়েজ ট্রাই টু সেভ দ্য টাইম, কিভাবে টাইমটা সেভ করতে হবে তোমার, ঠিক আছে? সো 2/10 নিট 30 একটু মনে রাখবা, এটা হচ্ছে বাট্টার শর্ত, এটা হচ্ছে বাট্টার শর্ত, এটা হচ্ছে টাকা পরিশোধের মেয়াদকাল, টাকা পরিশোধের মেয়াদকাল। ওকে, এবার একটু কথায় আসি। এখানে 2/10 বলছে, তার মানে এই 10 হচ্ছে বাট্টার মেয়াদ, এই 10টা হচ্ছে বাট্টার মেয়াদ। তার মানে 10 দিনের মধ্যে তুমি যদি টাকাটা পরিশোধ করো, তাহলে এই 2%, এটা হচ্ছে পার্সেন্টেজ, মানে ডিসকাউন্টের পার্সেন্টেজ, এই 2% ডিসকাউন্ট পাবা। তুমি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করো, এই 2% তুমি ডিসকাউন্ট পাবা। কিন্তু তুমি 10 দিনের মধ্যে পরিশোধ করলে না, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে নেট 30 দিন, মানে 30 দিনের মধ্যে অবশ্যই ফুল টাকা পরিশোধ করতে হবে। মানে তোমার ফুল টাকা, প্রাপ্য হিসাবের ফুল টাকা পরিশোধের সময় হচ্ছে 30 দিন। আর তুমি যদি 30 দিনের মধ্যে, আর তুমি যদি চাও যে ভাই আমি বাট্টা চাই, আমি কিছু ডিসকাউন্ট চাই, তাহলে তোমাকে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করো, তাহলে তোমাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। এই জন্য বলা হয় 2/10 নিট 30, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট, না এলে তোমার এত কিছু দরকার নাই ভাইয়া, তুমি মাস্ট বি আমাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। এটাই হচ্ছে বাট্টার শর্ত। এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলা হয় বাট্টার শর্ত। নাতিম ক্লাসে একটু ঝিরঝির হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে হইতেছে, হ্যাঁ একটু দেখো। ওকে, সো এইটুক বুঝতে পারছি, বাট্টার শর্ত বলি, এইটুক তো বুঝতে পারছি, এইটুক নিয়ে আমি আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, অনাদায়ী পাওনা বা এইসব নিয়ে আমি আসলে কথা তোমাদেরকে এত বলবো না, তোমরা জাস্ট এই যেমন এই উদাহরণটুকু আসলে একটু দেখো। অনাদায়ী পাওনা বলো, কিংবা সন্দেহজনক পাওনা বলো, কিংবা কুরিন বলো, তিনটার মিনিং সেম দাঁড়াচ্ছে। আমাদের কোন জায়গাটা সমস্যা হয় একটু পড়ো। দেখো একটা উদাহরণ দিয়ে বুঝাই। বলছে রেওয়া মিলে প্রাপ্য হিসাবের ব্যালেন্স ছিল 1 লাখ টাকা, তার মানে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। বছর শেষে জানা গেল যে প্রাপ্য হিসাব সমূহের মধ্যে একজন নিঃস্ব অবস্থায় মারা গেছে, তার মানে 10 জন প্রাপ্য হিসাব ছিল, একজন দেউলিয়া হয়ে মরে গেছে, এন্ড যে মরে যাইব তার কাছ থেকে তুমি টাকা উদ্ধার করতে পারবা না। যার নিকট হতে প্রতিষ্ঠান 2,000 টাকা পাইতো, সুতরাং উক্ত 2,000 টাকা আর কখনো পাওয়া যাবে না। এই যে 2,000 টাকা পাই নাই, এটা একটা ক্ষতি, এই ক্ষতিটা কি অনাদায়ী পাওনা খরচ হিসেবে দেখানো হয়। তার মানে তোমার প্রাপ্য হিসাব ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, সেখান থেকে তুমি মনে করো 2,000 টাকা পাবা না, যে কারণে হতে পারে, পাওনাদার মারা গেছে, হ্যান ত্যান অনেক কিছু হতে পারে, এই 2,000 টাকা পাচ্ছ না, এটা একটা ক্ষতি। এবং এই যে 2,000 টাকা প্রাপ্য হিসাবে কখনো পাবা না, সেটা কি বলা হয় আমার অনাদায়ী পাওনা বা সন্দেহজনক পাওনা কিংবা কুরিন। কথা আছে আমরা যে আমাদের অনাদায়ী পাওনা কিংবা সন্দেহজনক পাওনা কিংবা দুইটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কুরিন। তিনটা মিনিং হচ্ছে যে দেনাদারের যে অংশটুকু টাকাটা পাবা না, দেনাদার 1 লাখ টাকা, তুমি 10,000 টাকা পাবা না, এই 10,000 টাকা তোমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, এই ক্ষতিটাকে আমরা অনাদায়ী পাওনা বা কুরিন হিসেবে দেখাচ্ছি। হ্যালো, কথা তো শুনতে পাওয়া যাওয়ার কথা, কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট করো তো ভাইয়া, একটু দ্রুত কমেন্ট করো, কথা শোনা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে কিনা আগে একটু সবাই কমেন্ট করো। কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানো। ওকে,
এবার জিনিসটা আরো প্রপারলি বুঝাই দিতেছি একদম। ওকে, আরো মানে প্রপারলি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, কুরিন এবং কুরিন সঞ্চিতির মধ্যে বেসিক পার্থক্যটা কি? কুরিন মনে করো তোমার সাপোজ তোমার প্রাপ্য হিসাব ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। তোমার প্রাপ্য হিসাব কত টাকা ছিল? 1 লক্ষ টাকা ছিল। তুমি দেখলা বছর শেষে তুমি 5,000 টাকা পাবে না। 5,000 টাকা কি হবে না? 5,000 টাকা পাবে না, যে কারণে হোক। তুমি তোমার কাছে বছরে প্রাপ্য হিসাব ছিল 1 লক্ষ টাকা, তুমি দেখলা বছরে ভাইয়া তুমি 5,000 টাকা পাবা না। তো তুমি যে টাকাটা পাচ্ছ না, এইটাকে বলা হয় কুরিন। এই যে তুমি টাকাটা পাবা না, এই ধরে নিলা যে ভাইয়া আমি এই 5,000 টাকাটা পাবো না, এই 5,000 টাকা যে পাবে না, এটাকেই বলা হয় দিন শেষে কুরিন। তো তুমি 5,000 টাকা পাবে না, তো এইটা আমার কাছে কি এক প্রকার ক্ষতি। এটা আমার কাছে কি এক প্রকার ক্ষতি, এবং এই ক্ষতিটা তুমি সরাসরি দেখাচ্ছ। এই ক্ষতিটা তুমি সরাসরি দেখাচ্ছ। সরাসরি কেমনে দেখাই? মনে করো তোমার প্রাপ্য হিসাব তুমি সব হিসাব করলা, তুমি এই 5,000 টাকা পাবে না হচ্ছে ধরে নাও তুমি 7/11/2024 সাল, তুমি এই 7/11/2024 সালে গিয়ে দেখলা তুমি 5,000 টাকা পাবে না। তো তুমি কিন্তু আগে থেকে কোনো মাইন্ড সেট আপ ছিল না যে ভাইয়া আমার 1 লাখ টাকা প্রাপ্য হিসাব আছে, আমি যে কোনো সময় এখান থেকে কিছু টাকা না পাইতে পারি, কিছু টাকা আমার কম আসতে পারে, এরকম কোনো প্রিকশনস কোনো আগে থেকে তোমার প্রস্তুতি ছিল না। তুমি 7 তারিখে গিয়ে দেখলা, নভেম্বরের 7 তারিখে তুমি এখান থেকে 5,000 টাকা পাবা না। তো তুমি এই তারিখেই পাবা না এটা দেখলা, এবং তুমি ওই তারিখেই তুমি এইটাকে ক্ষতি হিসেবে সরাসরি দেখাচ্ছ। সো এইটাকে বলা হয় সরাসরি পদ্ধতি। এটাকে কি বলা হয়? সরাসরি কুরিন পদ্ধতি। এখানে কোনো তোমার প্রিকশনস কিংবা কোনো ধরনের আগাম প্রস্তুতি তোমার কাছে ছিল না। তুমি সারা বছর সুন্দর হিসাব করে আসছো, কোনো আগাম প্রস্তুতি, কোনো সঞ্চিতি মঞ্চিতি ছিল না। তুমি দেখছো ভাইয়া কোনো টাকা পয়সা নিয়ে ক্যাচাল নাই, কিন্তু হুট করে 7 তারিখে গিয়ে দেখছো নভেম্বরের বছরের শেষের দিকে যে তুমি এখান থেকে 5,000 টাকা পাবে না। তো পাচ্ছ না, দ্যাটস এ গুড থিং। তুমি ইনস্ট্যান্ট সেটাকে ক্ষতি বা খরচ হিসেবে সরাসরি জাবেদা দিয়ে দেখাই দিচ্ছ, কোনো ধরনের সঞ্চিতি টঞ্চিতি কিচ্ছু রাখো নাই। সেটাকে বলা হয় কুরিন পদ্ধতি, সরাসরি সরাসরি জাবেদা। এখানে কোনো ধরনের সমন্বয় বা কোনো ধরনের তোমার সঞ্চিতি মঞ্চিতি তোমার এক্সট্রা কিছুই ছিল না, ঠিক আছে? এইবার তুমি খুবই বুদ্ধিমান একজন অ্যাকাউন্টেন্ট, তোমার বুদ্ধির কোনো শেষ সীমা নাই। তুমি হিসাব করলা যে ভাইয়া আমার কাছে বছরে প্রাপ্য হিসাব হচ্ছে 1 লক্ষ টাকা। কত টাকা প্রাপ্য হিসাব? প্রাপ্য হিসাব হচ্ছে 1 লক্ষ টাকা। তোমার কোনো প্যারা নাই, তুমি মানে মনে করো এই 1 লক্ষ টাকার 10%, অর্থাৎ 10,000 টাকা কি করলা? 10,000 টাকা তুমি সঞ্চিতি হিসেবে রেখে দিলা। 10% ধরে 10,000 টাকা কি করলা? সঞ্চিতি হিসেবে রেখে দিলা। কেন? যে ভাইয়া আমার যে কোনো সময় একটা কুরিন হইতে পারে, যে কোনো সময় আমার টাকা না পাইতে পারি, এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমরা হইতে পারি। সো আগে থেকে চিন্তা করে তুমি এই 1 লক্ষ টাকার 10% মানে 10,000 টাকা তুমি রেখে দিলা। সো পরবর্তীতে মনে করো 7 তারিখ 7/11 তারিখে তুমি দেখলা যে 5,000 টাকা তুমি পাচ্ছ না, 5,000 টাকা তুমি পাচ্ছ না। সো এই যে 5,000 টাকা তুমি যা না পাও, এটা তোমার কাছে কি এক প্রকার ক্ষতি, কিন্তু তুমি সেটাকে সরাসরি ক্ষতি হিসেবে দেখাতে পারবা না। তোমার তখন এই যে সঞ্চিতি রেখেছ, এই সঞ্চিতি থেকে তোমার ক্যালকুলেশন করে জাবেদা দিয়ে তোমাকে দেখাইতে হবে। সো আমরা কুরিন সাধারণত দুইটা পদ্ধতিতে দেখাই, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। দুইটা পদ্ধতির পার্থক্য একটা জায়গাতেই। আমার এই কুরিন পদ্ধতিতে সরাসরিতে কোনো ধরনের প্রিকশনস নাই, কোনো ধরনের আগাম প্রস্তুতি নাই। আমার কুরিন হইছে 7 তারিখে, 7 তারিখে সেটাকে আমি ক্ষতি হিসেবে লিপিবদ্ধ বা জাবেদা দিয়ে দিব। কিন্তু সঞ্চিতি পদ্ধতিতে আমি আগে থেকে প্রস্তুতি ছিলাম যে ভাই আমার একটা কুরিন যাইতে পারে, আমি সেটাকে আমার ব্যবসায় ক্ষতি হিসেবে দেখাবো না, আমি এই জন্য আলাদা একটা সঞ্চিতি তৈরি করে রাখছি, এই সঞ্চিতি টাকা দিয়ে আমি এটার ভর্তুকি দিব, কিন্তু আমি তারপর ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হিসেবে দেখাবো না। সো এইটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। সো এই দুইটা সরাসরি পদ্ধতি এবং সঞ্চিতি পদ্ধতি কি বেসিকটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই সঞ্চিতি পদ্ধতি এবং কুরিন এই দুটো বেসিক ক্লিয়ার কিনা, আর অনেক কিছু পড়বো আমরা, আপাতত তোমরা দুইটা বুঝতে পারছো কিনা আমাকে এটা জানো। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া এই সঞ্চিতি বা পার্সেন্টেজ আমি কই থেকে রাখবো? আমাকে আলাদা কোনো ফান্ড আছে বা কেউ আমাকে টাকা দিয়ে যাবে? না, তোমার বিগত বছরের যে নিট লাভ হয়েছিল সেই নিট লাভ থেকে তুমি তোমার লভ্যাংশটা রেখে এক্সট্রা কিছু টাকা থাকে, মনে করো তোমার নিট লাভ হয়েছে গত বছর 50,000 টাকা, তোমার এখান থেকে 40,000 টাকা তুমি লভ্যাংশ নিলা, বাকি 10,000 টাকা তুমি চিন্তা করলা আমি সঞ্চিতি হিসেবে রেখে দিব এই কুরিনের জন্য। সো ইউজুয়ালি কুরিন বলো বা অন্যান্য যে কোনো কিছু পার্সেন্টেজ বা সঞ্চিতি রাখি নিট লাভ থেকে, গত বছরের নিট লাভ থেকে আমরা পার্সেন্টেজ বা সঞ্চিতি রাখি। ইমন তোমাকে কি আমি 7 নম্বর অধ্যায় করাচ্ছি আদৌ? তুমি কেন 7 নম্বর নিয়ে চিন্তিত? তোমাকে তো আমি 7 নম্বর করাচ্ছি না। আসতেছি মেয়েরা, মাত্র তো শুরু করলাম। ওকে,
আচ্ছা, এই যে দুইটা পদ্ধতি আমরা ফলো করি আমাদের এই কুরিনে, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি, আর একটা হচ্ছে সঞ্চিতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি, যেটা আরেকটা খুব সোজা নাম সঞ্চিতি পদ্ধতি। সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি, দুইটা পদ্ধতি আমরা ফলো করি। এবার দুইটা পদ্ধতির মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় এটা আমরা দেখব। এবার অনেকে একটা প্রশ্ন করছো যে ভাইয়া আমরা কোনটা ইউজ করব, এটা ডিপেন্ড করবে তোমাদের প্রশ্নে কি দেওয়া আছে, এটা পরে বলবো, এখন না। এটা একটু প্যারানোর কিছু নেই, খুবই রিল্যাক্সের। তুমি যদি জাবেদা ধরতে পারো ভাইয়া, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়টা তোমার জন্য একদম পানি পানি। ঠিক আছে, সরাসরি পদ্ধতিতে আমরা আসি। সরাসরি পদ্ধতিতে একটা কথাই ভাইয়া, আমি কোনো সঞ্চিতি রাখবো না। আমার ইনস্ট্যান্ট ক্ষতি বা ইনস্ট্যান্ট খরচ হয়েছে, ইনস্ট্যান্ট অনাদায়ী পাওনা তৈরি হয়েছে, আমি ইনস্ট্যান্ট সেটা দেখাই দিয়ে চলে আসবো। আমার আলাদা এক্সট্রা কোনো সঞ্চিতি বা কোনো তহবিল ব্যবস্থা রাখা নাই। সরাসরি পদ্ধতি এটাই। তো সরাসরি পদ্ধতিতে তিনটা জাবেদা দিয়ে আমি তোমাদেরকে দেখাবো, দুইটা জাবেদা দিয়ে। দেখো, প্রথম জাবেদা, প্রথমটা হচ্ছে কি যে দেনাদার বা প্রাপ্য হিসাব অনাদেয় বা আদায় অযোগ্য হয়ে গেলে, তার মানে কুরিন হয়ে গেলে। তো জাবেদা কি হয় দেখো, উদাহরণে বলছে দেনাদার রফিকের কাছ থেকে 5,000 টাকা পাওয়া যাবে না। তো দেনাদার একটা রফিক নামে একজন দেনাদার ছিল, তার কাছ থেকে আমি 5,000 টাকা পাবো না। ওকে ফাইন, আমি তার কাছ থেকে 5,000 টাকা পাবো না। তো তার কাছ থেকে 5,000 টাকা না পেলে আমি সেটাকে কিভাবে দেখাবো? প্রথম, তার কুরিন খরচ হয়েছে, কুরিন খরচ হিসাব ডেবিট, এবং দেনাদার কমছে, দেনাদার হিসাব ক্রেডিট। ইউজুয়ালি জাবেদাটা আমি একটু ব্যাখ্যা দিই। কুরিন আমার কাছে ক্ষতি, দ্যাটস রাইট, প্লাস কুরিন কিন্তু আমার কাছে এক প্রকার খরচ, কারণ এই 5,000 টাকা তুমি দেনাদারের কাছ থেকে পাবা না, এটা তোমাকে প্রতিষ্ঠান থেকেই দিতে হবে। সো এটা তোমার কাছে এক প্রকার এক্সপেন্স বা ক্ষতি বলতে পারো। সো যখন তোমার ক্ষতিটা হবে বা খরচটা তৈরি হবে, তখন কি তোমাকে খরচ হিসেবে দেখাইতে হবে। তো খরচ কি হয়? ডেবিট হয়। তাই যখন আমার দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, এটা ফিক্সড হয়ে গেছে, তখন আমি জাবেদা কি দিব, যে আমার খরচ হয়ে গেছে, কুরিন খরচ হিসেবে ডেবিট। এখন রফিক নামক দেনাদারকে আমার এই 5,000 টাকা দিতে পারবে? আর দিতে পারবে না। তো সে যদি আমাকে 5,000 টাকা না দিতে পারে, তাহলে কি আমি দেনাদার 5,000 টাকা কমায় দেখাবো। দেনাদারের কাছে পাইতাম মনে করো 10,000 টাকা, তো রফিক নামক যে দেনাদার সে আমাকে বলছে ভাই আমি আপনাকে 5,000 টাকা দিতে পারবো না। তো যদি সে আমাকে 5,000 টাকা না দিতে পারে, তাহলে আমি কি দেনাদার কমাই দেখাবো 5,000, তাহলে দেনাদার এখন সে কত আছে, আর বাকি 5,000 আছে। সো এই যে আমার কুরিন হওয়ার কারণে দেনাদারটা কি কমে গেল না? তো দ্যাট ইজ ওয়াই আমি এখানে দেনাদারকে কমায় দেখাইছি, দেনাদার হিসাব ক্রেডিট 5,000। যখনই কুরিন তৈরি হবে, জাবেদা কি লিখবো, কুরিন খরচ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, 2 নম্বর জাবেদা দেখো, 2 নম্বর বলছে যে পূর্বে অবলোপনকৃত কুরিন যদি সে পুনরুদ্ধার হয়, তার মানে হয়েছে, মনে করো কার কথা বলো, মনে করো তাসফিয়ার কথা বলতেছি। তাসফিয়া মনে করো আমার 5,000 টাকা নাই করে নিয়ে গেছে, সে আমাকে বলছে 5,000 টাকা আমাকে দিবে না। আমি ধরে নিলাম তাহলে তাসফিয়া কুরিন, কুরিন খরচ হিসেবে ডেবিট, দেনাদার তাসফিয়া হিসাব ক্রেডিট। রমজান মাসে তাসফিয়ার খুব মানে হইলো, মানে তার অন্তর তাকে সাড়া দিল, বলল যে তুই বুলুল ভাইয়ের টাকাটা দিয়ে দে, তুই বুলুল ভাইয়ের টাকা মেরে খাইস না। তাসফিয়ার এই মনের ডাকে সাড়া দিয়ে সে আমাকে ফোন দিয়ে বললো ভাইয়া আমি আপনাকে 2,000 টাকা দিয়ে দিব। তার মানে কি, ফার্স্ট আমি চিন্তা করছিলাম যে তাসফিয়া আমাকে কোনো টাকা দিবে না, আমার খরচ হয়ে গেছে, তাই আমি খরচের জন্য জাবেদা দিছি, কুরিন খরচ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যখন আমি শুনলাম তাসফিয়া আমাকে টাকা দিবে, তখন কি কুরিনের কাছ থেকে আমি টাকা পাচ্ছি, এটাকে বলা হয় কুরিন পুনরুদ্ধার। কুরিনের কাছ থেকে কোনো কারণে টাকা পাইলে সেটাকে কি বলা হয়, কুরিন পুনরুদ্ধার। সো কুরিনের কাছ থেকে যদি টাকা পাই, তাহলে সেটা কুরিন পুনরুদ্ধার হচ্ছে। সো জাবেদা কি হবে দেখো, পূর্বে অবলোপনকৃত অনাদায়ী দেনা 2,000 টাকা আদায় হলো। তার মানে আমি প্রথমে অনাদায়ী দেনা বা কুরিন হিসেবে 2,000 টাকা দেখায় ফেলছিলাম, কিন্তু এখন তার মনে অনুতপ্ত, সে আমাকে বলতে আমি আপনাকে 2,000 টাকা ফেরত দিব। তখন আমি এটা জাবেদা কি দেখাবো, দেখো নগদান হিসাব ডেবিট, কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট। তার মানে যেহেতু তাসফিয়া আমাকে নগদ টাকা দিচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট, নগদ টাকা পাইতেছি আমি। আর যেহেতু তার কাছে কুরিন পুনরুদ্ধার হচ্ছে, তার কাছ থেকে আমি টাকা পাচ্ছি, তাহলে কি কুরিন খরচটাকে কমায় দেখাবো না? তো কুরিন খরচ আমি কি করছিলাম, খরচ যেহেতু হয়েছে ডেবিট করছি, কিন্তু কুরিন খরচ যেহেতু আমি এটা কমায় দেখাবো, তাহলে খরচকে কমায় দেখাইলে কি হয়, ক্রেডিট হয়। খরচ হইলে কি করি, ডেবিট করছিলাম। এখানে খরচ হয়েছিল, খরচকে আমরা কি করছিলাম, ডেবিট করছিলাম। কিন্তু যেহেতু খরচকে আমি এখানে কমায় দেখাবো, কারণ সে তোমাকে টাকা দিছে, আমাকে তো খরচ দেখানোর দরকার নাই, তো খরচকে কমানোর জন্য আমরা এখানে এটাকে ক্রেডিট করে দিব। তাই কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট। একটাতে খরচ বাড়ায় দেখাইছি, যখন সে আমাকে টাকাটা দিছে আমি সেটাকে খরচ কমায় দেখাবো, তাই কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট 2,000 টাকা। এই দুটো জাবেদা বুঝতে পারছো কিনা বলো? একটু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আমাদের ইউজুয়ালি সরাসরি পদ্ধতিটা একটু ইজি। সরাসরি পদ্ধতিতে আমাকে একবার কুরিনের জন্য জাবেদা দিতে হয়, আর কুরিন যদি আমাকে টাকা ফেরত দেয় সেটার জন্য আমার জাবেদা দিতে হয়। তো কুরিন যদি হয়ে যায়, তখন আমি জাবেদা কি দেই, কুরিন খরচ হিসাব ডেবিট, খরচ তৈরি হয়েছে, আর দেনাদারের কাছ থেকে তো টাকা পাবো না, তাই দেনাদারকে কমায় দেখাইছি, তাই দেনাদারকে আমি কমায় দেখাইছি, দেনাদার হ্রাস, দেনাদার হ্রাস, তাই আমি এটাকে ক্রেডিট করে দেখাইছি। আর যখন আমি তার কাছ থেকে টাকা পাবো, সে যখন আমাকে টাকা দিবে, সে আমাকে নগদ টাকা দিচ্ছে, তাই নগদানকে ডেবিট করে দেখাইছি। আর যেহেতু সে আমাকে টাকা দিচ্ছে, আমি এটাকে খরচ করে দেখাবো না, খরচটাকে কমাই দিছি, কুরিন পুনরুদ্ধার ক্রেডিট। কথা কি ক্লিয়ার?
আনিকা দেবা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটুকু কি সবাই বুঝতে পেরেছি? সাদমান শুনো, তুমি ভাইয়া কমেন্ট না করে ক্লাসের দিকে মনোযোগ দাও, তাহলে জিনিসটা বুঝতে পারবা। আমি এত করুন যতক্ষণ টপিক করাইছি সবাই বুঝতে পারছে, একমাত্র তোমাকেই দেখলাম যে তুমি প্রত্যেকবার বলতেছো ভাই আরেকবার। তো ভাই তুমি কমেন্ট না করে ক্লাসের দিকে মনোযোগ দাও, জিনিসটা তোমার জন্য ইফেক্টিভ হবে। কমেন্ট করে লাভ নাই তো। এইটুকু কি সবাই বুঝতে পেরেছি? না আসলে তুমি লেট না, তুমি কমেন্টের দিকে বেশি রিপ্লাই দিতেছো, ঠিক আছে? এইটুকু কি বুঝতে পারছি? সবাই একটু দ্রুত কমেন্ট করি আমরা। কমেন্ট কি করছো তোমরা একবার? ওকে, এবার আসি সঞ্চিতি পদ্ধতি, উইচ ইজ ইম্পর্টেন্ট, যেটা আমাদের আসলে পরীক্ষায় কিংবা যেটা আমাদের অ্যাকচুয়ালি জানা লাগবে সেটা। আর ইমন সাহেব আপনি একটা কাজ করছেন, আমি দেখলাম আপনি একটা কমেন্ট করছেন যে আমাদের যেহেতু 7 নাম্বার ক্লাস, তার মানে 7 নাম্বার অধ্যায় পড়াবে, এরকম আসলে ক্লাসের সাথে লেকচারের কোনো সামঞ্জস্য নাই। তোমাকে লেকচার অনুযায়ী আগাবো আমরা, কিন্তু অধ্যায়গুলো আমাদের ডিফারেন্ট হতে পারে। যেরকম আমাদের দ্বিতীয় অধ্যায় 2টা ক্লাস গেছে, কার্যপথে 2টা ক্লাস যাবে, আর্থিক জীবনীতে 3টা ক্লাস যাবে। সো ক্লাস লেকচারের সাথে আমার অধ্যায়ের কোনো সামঞ্জস্য নাই। ওকে, এটা একটু ভালো মতো বুঝতে হবে। সঞ্চিতি পদ্ধতি, ইউজুয়ালি সঞ্চিতি পদ্ধতিতে আমি তোমাদের একটু আলাদা করে দেখাই, গতানুগতিক আমি না যাই, তোমাদেরকে একটা শর্টকাট মেথড দেখাই দিই, তাহলে আমি মনে করি তুমি আরামসে পারবা। ওকে, সরাসরি পদ্ধতিতে সাধারণত 3টা জাবেদা ব্যবহার করা হয়। সরাসরি পদ্ধতিতে কয়টা জাবেদা ব্যবহার করা হয়? 3টা জাবেদা ব্যবহার করা হয়। প্রথম জাবেদাটা হচ্ছে যখন তুমি কুরিন সঞ্চিতি প্রস্তুত করবা, কুরিন সঞ্চিতি যখন তুমি প্রস্তুত করবা তখন একটা জাবেদা। 2 নম্বর জাবেদা হচ্ছে যখন কুরিনটা খরচ হবে, তার মানে যখন কুরিনটা খরচ হবে, তার মানে যখন কুরিনটা হবে। 3 নম্বর হচ্ছে যখন কুরিন পুনরুদ্ধার হবে। 3টা জাবেদা এখানে, ঠিক আছে? পুনরুদ্ধার 3টা জাবেদা ইজি, খালি তোমরা একটু মাথায় রেখো। তোমরা তো পড়াশোনা করো না, বাসায় আড্ডাবাজি করো খালি। সো ইউজুয়ালি আমার সঞ্চিতি পদ্ধতিতে 3টা জাবেদা হয়। 1, তুমি সঞ্চিতি তৈরি করবা। 2, তোমার কুরিনটা খরচ হবে, তখন তুমি সঞ্চিতির সাথে কেমনে দেখাবা। 3, কুরিন খরচ হয়েছে, তুমি সঞ্চিতি তৈরি করছো, কুরিন খরচ হয়েছে, কিন্তু তোমার কুরিনটা পুনরুদ্ধার হয়েছে, মানে কুরিনের টাকাটা তুমি ফেরত পাইছো, তখন তুমি কেমনে জাবেদা দেখাবা। টোটাল 3টা জাবেদা আমরা দেখাই। ওকে, সো প্রথম কুরিন সঞ্চিতি প্রস্তুত করা জাবেদাটা মুখস্থ করবা। 1, কুরিন খরচ হিসাব ডেবিট, কুরিন খরচ বা কুরিন হিসাব ডেবিট। আরেকটা হচ্ছে কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা মুখস্থ, এটা ফিক্সড, এটা কোনোদিন পরিবর্তন হবে না। কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট, এটা ফিক্সড জাবেদা। যেরকম আমি 2টা জাবেদা সবসময় বলি, বা এই 2টা জাবেদা বোঝারছে মুখস্থ করবা। 1 নম্বর জাবেদা অবচয়, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কুরিনে জাবেদা, কুরিন খরচ হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা অলওয়েজ ফিক্সড, এটা কোনোদিন পরিবর্তন হবে না। সো ইউজুয়ালি আমাদের কুরিনের সঞ্চিতি জাবেদা কি? কুরিন খরচ হিসাব ডেবিট, খরচটাকে আমি ডেবিট করে দেখাচ্ছি, আর একটা সঞ্চিতি প্রস্তুত করতেছি। ভাই সঞ্চিতি কি? মালিকানা সত্ত্ব। ইউজুয়ালি কুরিন সঞ্চিতি জিনিসটা কি? বিপরীত মালিকানা সত্ত্ব। কারণ এই জিনিসটাকে একটু বোঝো যে ভাইয়া ইউজুয়ালি প্রাপ্য হিসাব তো আমার সম্পদ। সো প্রাপ্য হিসাব তুমি মনে করো 100 টাকা ছিল, কোনো কারণে কুরিন তৈরি হয়ে গেছে, সো প্রাপ্য হিসাবটা কি কমবে না? তো কুরিন সঞ্চিতি কোনো মালিকানা সত্ত্ব না, কুরিন সঞ্চিতি কোনো মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত না, কোনো মূলধনের অন্তর্ভুক্ত না। কুরিন সঞ্চিতি হচ্ছে প্রতি মালিকানা হিসাব, প্রতি সম্পদ হিসাব। তার মানে হচ্ছে কুরিন সঞ্চিতিটা প্রাপ্য হিসাব নামক সম্পত্তিকে কমায় দেখায়। দ্যাট ইজ ওয়াই কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনেক জায়গায় বলে যে ভাইয়া কুরিন সঞ্চিতি মালিকানা সত্ত্ব, দ্যাট ইজ ওয়াই ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট, তাই কুরিন সঞ্চিতিকে ক্রেডিট লিখছি না। কুরিন সঞ্চিতি হচ্ছে প্রতি সম্পদ হিসাব, তার মানে প্রাপ্য হিসাব নামক যে সম্পত্তি, এইটাকে কমায় দেখাচ্ছে কুরিন সঞ্চিতি। দ্যাট ইজ ওয়াই কুরিন সঞ্চিতি ক্রেডিট হয়। এটাকে মালিকানা সত্ত্ব বা মূলধন তহবিল না, যেই জন্য ক্রেডিট হচ্ছে। সম্পদ কি? প্রাপ্য হিসাব কি? সম্পদ, ডেবিট। তো এটাকে সম্পত্তিকে কমায় দেখাচ্ছে, প্রতি সম্পদ হিসাব। প্রতি সম্পদ হিসাব কি হবে? অলওয়েজ ক্রেডিট হবে। দ্যাট ইজ ওয়াই আমাদের কুরিন খরচ হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা হচ্ছে কুরিন সঞ্চিতির তৈরি বা প্রস্তুতের জাবেদা। এরপর হচ্ছে যখন কুরিনটা খরচ হইতেছে তোমার, তার মানে কি? যখন আমার কুরিনটা তৈরি হয়ে গেছে এবং কুরিনটা খরচ হচ্ছে, তখন কি করবো ভাইয়া? আমাদের সরাসরি পদ্ধতিতে কি করছিলাম? যখন খরচ হয়েছে আমি খরচ হিসেবে দেখাইছি, কিন্তু আমার যখন সঞ্চিতি প্রস্তুত করা আছে, যদি কুরিন খরচ হয়, আমি কি এটাকে ক্ষতি হিসেবে দেখাবো? তুমি খরচ হিসেবে দেখাইতে পারবো? পারবো না। কারণ কি? আমার তো একটা সঞ্চিতি প্রস্তুত করা আছে। আমার এই কুরিন হইলে যে টাকাটা দেনাদারের আমি পাবো না, এই টাকাটা ভর্তুকি কোন জায়গা থেকে যাবে?
কুরিন থেকে যাবে। এই জায়গায় ভর্তুকিটা কোন জায়গা থেকে যাবে? কুরিন সঞ্চিতি থেকে যাবে। তো দ্যাট ইজ ওয়াই মনে করো তোমার কাছে 100 টাকা ছিল, 100 টাকা দিয়ে তুমি সঞ্চিতি প্রস্তুত করছো, ঠিক আছে? 100 টাকা দিয়ে তুমি কুরিন সঞ্চিতি প্রস্তুত করছো, তোমার 20 টাকা কুরিন খরচ হয়েছে, 20 টাকা খরচ হয়েছে। এখন এই 20 টাকাটাকে তুমি খরচ হিসেবে দেখাবা? জি না, তুমি তো সঞ্চিতি তৈরি করছো এই 20 টাকাটাকে ভর্তুকি দেওয়ার জন্য। তাহলে তোমার এই 20 টাকাটা কই যাবে আলটিমেটলি? কোন থেকে তুমি ভর্তুকি দিবা? এই সঞ্চিতি থেকে দিবা। তার মানে কি তোমার সঞ্চিতি থেকে টাকাটা যাবে। তাহলে সঞ্চিতি টাকা গেলে কি হবে? সঞ্চিতি কি ছিল? ক্রেডিট ছিল। তাই সঞ্চিতি থেকে যদি টাকাটা চলে যায় তাহলে সঞ্চিতি কি হবে? কমবে, সঞ্চিতি হবে ডেবিট। তাই কুরিন সঞ্চিতিকে আমরা তখন ডেবিট করব, কুরিন সঞ্চিতিকে আমরা তখন ডেবিট করব। আবার জিনিসটা বলতেছি, দেখো তোমার 100 টাকা তুমি সঞ্চিতি তৈরি করছিলা, তোমার কুরিন খরচ হচ্ছে 20 টাকা। এখন এই 20 টাকা খরচ তো তুমি সরাসরি খরচ হিসেবে দেখাবা না, কারণ এই খরচের জন্যই তো তুমি সঞ্চিতি প্রস্তুত করছো। তাহলে এই 20 টাকার ভর্তুকি বা এই 20 টাকার কোন জায়গা থেকে যাবে? ভর্তুকি কোন জায়গা থেকে যাবে? এই সঞ্চিতি থেকে যাবে। তাহলে সঞ্চিতি কি ছিল? ক্রেডিট ছিল। আমি সঞ্চিতি কি করছিলাম? ক্রেডিট করছিলাম। এখন সঞ্চিতি থেকে ভর্তুকি যাবে, তার মানে সঞ্চিতি ছিল 100 টাকা, 20 টাকা গেল, তাহলে সঞ্চিতি এখন কয় টাকা আছে? আর 80 টাকা। তাহলে কি 20 টাকা খরচের কারণে সঞ্চিতি কমছে না? তাহলে সঞ্চিতি কমলে কি হবে? সঞ্চিতি ক্রেডিট। তো সঞ্চিতি কমলে কি হবে? ডেবিট হবে। দ্যাট ইজ ওয়াই আমরা কুরিন সঞ্চিতিকে ডেবিট করছি। আর যেহেতু আমরা হিসাব করেই ফেলছি যে ভাইয়া কুরিন হয়ে গেছে, তার মানে কি দেনাদারের কাছ থেকে টাকা পাবো না। দেনাদারের কাছ থেকে যেহেতু টাকা পাবো না, দেনাদারকে কি আর সম্পদ হিসেবে দেখায় লাভ আছে? নাই, তাকে আমি সম্পদ থেকে কমায় আনবো। তো সম্পদ যেহেতু ডেবিট হয়, সম্পদ থেকে কমায় আনলে কি হবে? ক্রেডিট হবে। তাই প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করব। এই 2 নম্বর দাবিদার আমরা বুঝছি কিনা একটু বলো। এই 2 নম্বর দাবিদারটা আমরা বুঝতে পারছি কিনা তোমরা একটু সবাই কমেন্ট করে জানো। যেহেতু আমার এই খরচের টাকাটা সঞ্চিতি থেকে ভর্তুকি যাবে, তাহলে কি সঞ্চিতি আমার কমবে। সঞ্চিতি 100 টাকা ছিল, 20 টাকা ভর্তুকি দিচ্ছি, সঞ্চিতি কমতেছে, 80 টাকা হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই সঞ্চিতিকে আমরা ডেবিট করব। আর যেহেতু কুরিন হয়ে গেছে, প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাবো না, প্রাপ্য হিসাবকে কমায় দেখাবো, তাই প্রাপ্য হিসাব আমার এখানে ক্রেডিট হবে। কথা কি বুঝে আসছে? এটা আমাদের ইউজুয়ালি কোন জায়গাটা ঝামেলা হইতেছে দেখো, কুরিন সঞ্চিতি যখন আমার তৈরি করতেছি তখন তো ক্রেডিট করতেছি, কিন্তু যেহেতু কুরিন খরচ হচ্ছে, আমি যেহেতু সঞ্চিতি প্রস্তুত করে রাখছি, তাই কিন্তু কুরিন খরচ দেখাইতে পারবো না, কারণ আমি অলরেডি এর নামে একটা সঞ্চিতি তৈরি করে রাখছি। তাহলে আমি কি করব? সঞ্চিতি থেকে টাকা ভর্তুকি দিব। সঞ্চিতি থেকে টাকা ভর্তুকি দিলে কি হবে? সঞ্চিতি কমবে। তাই সঞ্চিতিকে আমি ডেবিট করে দেখাইছি, আর প্রাপ্য হিসাবকে আমি ক্রেডিট করে দেখাইছি। এই জায়গায় ডেবিট ক্রেডিট ছিল, যেহেতু আমি প্রাপ্য হিসাবকে কমায় দেখাবো, তাই কুরিন সঞ্চিতিকে আমি ডেবিট করে দেখাইছি। কথা কি ক্লিয়ার? ভাইয়া তুমি কি বুঝতে পারছো? ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট যাবে 3 নাম্বারটা। কুরিন যখন পুনরুদ্ধার হয়ে যায়, কুরিন যদি পুনরুদ্ধার হয়, এটার ইউজুয়ালি একটা জাবেদাই আমরা দিই, এটা হচ্ছে এই জাবেদাটা। কিন্তু ভাই এটা ভুল। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দেখাবো। আমার অ্যাকচুয়ালি কুরিন পুনরুদ্ধারে জাবেদা হয় 2টা, ঠিক আছে? সরি, 3টা জাবেদা হয়। দেখো, প্রথম জাবেদা, তুমি যখন ভাইয়া কুরিনের কাছ থেকে টাকাটা পাচ্ছ, তুমি যখন কুরিনের কাছ থেকে টাকাটা পাচ্ছ, তখন তো ভাইয়া তোমাকে কুরিন খরচ ছাড়া দেখায় লাভ নাই। দেখায় লাভ আছে? তুমি তো কুরিন খরচ যখন হয়েছিল তখন তো তুমি কুরিন সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট দেখাইছো। এখন সেই কুরিনই তোমাকে বা সেই প্রাপ্য হিসাবই তোমাকে টাকাটা ফেরত দিচ্ছে। তাহলে তোমার কি খরচ দেখায় লাভ আছে? তোমাকে কিন্তু খরচ দেখায় লাভ নাই। তাই খরচটাকে আমি বন্ধ করে দিব। একটা জিনিস খাতায় নোট ডাউন করে রাখো, কোনো জাবেদা বা কোনো লেনদেন, খাতায় নোট ডাউন করো সবাই, কোনো জাবেদা বা কোনো লেনদেন যখন বন্ধ করে দেওয়া হয়, তখন সেই জাবেদা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। খাতায় লিখে রাখো এটা। কোনো জাবেদা যখন আমি বন্ধ করে দিই, তখন সেই জাবেদার আমরা বিপরীত বা জাবেদাটাকে উল্টায় লিখি। যদি মনে করো আমি নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এটা লিখলাম, এখন জাবেদাকে বন্ধ করে দিব, তখন কি লিখবো? বিক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। ইউজুয়ালি কোনো জাবেদা বা কোনো লেনদেনকে যদি আমরা বন্ধ করে দেই, তখন আমরা সেটাকে উল্টায় লিখি। কি করি ভাইয়া? তখন সেটাকে আমরা উল্টায় লিখি। সো আমার যেহেতু ভাইয়া টাকাটা দিয়ে দিছে, আমাকে তো কুরিন খরচ আর দেখায় লাভ নাই, তখন এই জাবেদাকে আমরা উল্টায় লিখবো। উল্টায় লিখলে কি হয়? প্রাপ্য হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি ক্রেডিট, একটা জাবেদা। 2 নাম্বার, আমাকে যেহেতু সে কুরিন পুনরুদ্ধার মানে কি, যেহেতু সে আমাকে টাকাটা দিবে বা সে যেহেতু আমাকে টাকাটা দিছে, তাহলে কি নগদ টাকা পাইছি। তাহলে কি আমি নগদ টাকা পাইছি। তাহলে নগদ টাকা পাইছি মানে কি? নগদের হিসাব ডেবিট। নগদ টাকা পাইছি কি? নগদের হিসাব ডেবিট। আর যেহেতু প্রাপ্য হিসাব আমাকে নগদ টাকা দিয়ে দিছে, তাহলে কি প্রাপ্য হিসাব আর আমার কাছে প্রাপ্য হিসাব আছে? এটা 1 নাম্বার জাবেদা বাদ দাও, 2 নাম্বার জাবেদার কথা চিন্তা করো। যেহেতু কুরিন পুনরুদ্ধার হয়েছে, তার মানে কি প্রাপ্য হিসাব আমাকে টাকা দিছে। প্রাপ্য হিসাব যদি টাকা দেয়, নগদ টাকা পাইছি, নগদের হিসাব ডেবিট দেখাই দিছি।
এইবার যেহেতু প্রাপ্য হিসাব টাকাটা দিয়ে দিছে, প্রাপ্য হিসাবকে আমার কাছে আর সম্পদ আছে নাই, তাই প্রাপ্য হিসাবকে আমরা কমায় দেখাবো। তার মানে প্রাপ্য হিসাব সাধারণত ডেবিট হয়, কমায় দেখাইলে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে দেখাবো। তাই আমরা প্রাপ্য হিসাবটাকে আমরা ক্রেডিট করে দেখাবো। এই দুটো দাবিটা বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই দুটো দাবিটা আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাও। এই দুটো দাবিটা আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও দ্রুত। এটুকু কি বুঝতে পারছি? এই দুটো দাবিটা কি বুঝতে পারছি? আবার বলতেছি, দেখো কুরিন যখন পুনরুদ্ধার হয় তখন কি হচ্ছে, আমার প্রথমেই হচ্ছে ভাইয়া এই কুরিন যেহেতু পুনরুদ্ধার হচ্ছে, তার মানে কি কুরিন খরচটা আমি আর দেখাবো না। কুরিন খরচ কখন দেখাইছিলাম? যখন প্রাপ্য হিসেবে আমাকে টাকাটা দিবে না। যেহেতু প্রাপ্য হিসেবে টাকাটা দিচ্ছে, তাই আমি কুরিন খরচকে আর খরচ হিসেবে দেখাবো না। তাই এই খরচের টাকা, এই খরচের দাবিদারকে আমি উল্টায় দেখাইছি, তার মানে বন্ধ করে দিছি। তাই উল্টায় দেখাইলে কি হয়? প্রাপ্য হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট গেল। এবার যেহেতু আমাকে কুরিন পুনরুদ্ধার হয়েছে, তার মানে আমাকে প্রাপ্য হিসাব টাকা দিছে। টাকা দিলে দাবিটা কি? নগদ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব যেহেতু টাকা দিছে, প্রাপ্য হিসাব কমবে, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, মূলত জাবেদা হচ্ছে এইটা, মূলত জাবেদা কি এইটা। কিন্তু এইটার একটা থার্ড জাবেদা আছে, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেইন জাবেদা। তুমি একটু খেয়াল করো, এখানে প্রাপ্য হিসাব ডেবিট, এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট। সো অলওয়েজ মনে রাখবা ডেবিট এবং ক্রেডিটে কাটাকাটি হয়। অলওয়েজ কি মনে রাখবা? ডেবিটে এবং ক্রেডিটে কাটাকাটি হয়। তাহলে একবার প্রাপ্য হিসাবকে ডেবিট করা হয়েছে, একবার প্রাপ্য হিসাবকে ক্রেডিট করা হয়েছে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিটে কাটাকাটি। তাহলে এখন আমার কাছে ফাইনালি রইল কি? নগদান হিসাব ডেবিট ফাইনালি রইল, আর কুরিন সঞ্চিতি ক্রেডিট ফাইনালি রইল। তাহলে আমার অ্যাকচুয়াল দাবেদা, কুরিন পুনরুদ্ধারের অ্যাকচুয়াল দাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। এইটা হচ্ছে আমার কাছে অ্যাকচুয়াল দাবেদা। আমার বাকিগুলা আমার কাছে কোনো দাবেদা নাই। এইটা হচ্ছে কিভাবে আসছে। আর অ্যাকচুয়াল দাবেদা হচ্ছে এইটা, নগদ হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর এই দাবেদাটা কিভাবে আসছে? এই দাবেদাটা আসছে হচ্ছে এই দুইটার মাধ্যমে, এই দুইটার মাধ্যমে এই দাবেদাটা আসছে। তাই অলওয়েজ তোমাকে যদি কোনোদিন কুরিন পুনরুদ্ধারে দাবেদা জানতে চায়, তুমি এই তিনটা দাবেদাই দিবা। অলওয়েজ অলওয়েজ এই তিনটা দাবেদাই দিবা। 1 নাম্বার দিবা, 2 নাম্বার দিবা, 3 নাম্বার এটা দিবা। আর যদি দেখো জায়গা কম, তাহলে শুধু 3 নাম্বার দাবেদাটা দিবা। কিন্তু এই দুইটা দেখাইতে হয়, এটা নিয়ম। বোর্ড পরীক্ষাগুলোতে দেখবা বা বিভিন্ন টেস্ট পেপারে দেখবা তারা এই দুইটা দাবেদা দেখাইছে। কিন্তু ভাইয়া এই দুইটা দাবেদায় তোমার তো প্রাপ্য হিসাবটা কাটাকাটি যাচ্ছে, একবার ডেবিট একবার ক্রেডিট, তো প্রাপ্য হিসাবে দেখানোর কোনো দরকারই নেই। তাহলে অ্যাকচুয়াল দাবেদা কি? নগদান ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। তো অ্যাকচুয়াল দাবেদা হচ্ছে এইটা। কথা কি ক্লিয়ার? দাবেদা কি বুঝতে পেরেছি আমরা? একটু কমেন্ট করো ভাইয়ারা, দাবেদা কি বুঝতে পারছি আমরা? এইটুকু কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারছি? সো এই তিনটা দাবেদা হচ্ছে আমার সঞ্চিতি যখন দেওয়া থাকবে, তখন এই সঞ্চিতির জন্য দাবেদা হচ্ছে এই তিনটা। সবাই একটু কমেন্ট করো না ভাইয়া, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হইলে আমাকে একটু কমেন্ট করো। ওকে, এইবার একটু শর্টকাটে আসি। এতক্ষণ তো অনেক লং প্রসেসে পড়াইলাম। অনেক সময় দেখবা তোমাকে কুরিনের পার্সেন্টেজ নির্ণয় করতে বলে, যে কুরিন সঞ্চিতি পার্সেন্টেজ। তখন দুইটা পদ্ধতিতে পার্সেন্টেজ নির্ণয় করে, একটা হচ্ছে সমাপনী দেনাদারের উপর, আর একটা হচ্ছে নিট ধারে বিক্রয়ের উপর। তো সমাপনী দেনাদারের উপর কি নির্ণয় করি? সমাপনী দেনাদার ইনটু পার্সেন্টেজের হার, তখন আমি কুরিন সঞ্চিতি পাবো। অথবা নিট ধারে বিক্রয় আর পার্সেন্টেজের হার, তখন আমি কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ পাবো। সো এটা তোমাদের ম্যাথ করার সময় ভাইয়া দেখাই দিব, এটা খালি মুখস্থ রাখবা যে কুরিন সঞ্চিতি হার দুইটা ভাবে বের করা যায়, বা হার দিয়ে দুইটা ভাবে বের করতে পারি। একটা হচ্ছে সমাপনী দেনাদারের উপর হার ধরবো, নাহলে একটা নিট বিক্রয়ের উপর হার ধরবো। এটা তোমাদের এমসিকিউ ক্ষেত্রের জন্য লাগবে। সাদমান, আমি একটা জিনিস বুঝলাম না, আমি অনেকক্ষণ তুই তাসফিয়ার এত রিপ্লাই দিচ্ছিস কেন ভাইয়া?
এই যে পরে ভুলে গেলে তো ওয়েবসাইটে ক্লাসগুলো থাকবে, নোটগুলো থাকবে, আর মনে করো তুমি ক্লাস করার জন্য ক্লাস করবা, তাহলে তো ভাই ভুলে যাবা। এখন যদি ভুলে যাও, এটা হইলো আজকে কি মাসে, বা মার্চ মাস শেষ, এপ্রিল মে জুন, হাতে করে 3 মাস আছে, তুমি কেমনে শেষ করবো ভাইয়া সিলেবাস? ঠিক আছে, একটু তোমরা আমার মনে হয় একটু সচেতন হও, এখন আর দুষ্টমি করার সময় সুযোগ নাই। আচ্ছা, কুরিন খরচ, অনাদায়ী পাওনা খরচ বের করার একটা সূত্র আছে, সূত্রটা লিখে নাও তোমরা, আমি তোমাকে লিখে দিচ্ছি। কুরিন খরচ বের করার একটা সূত্র আছে, সূত্রটা লিখে নাও। পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। এই সবগুলো যোগ বিয়োগ করার পর আমরা কুরিন খরচটা পাবো। সো এখন কোনটা নতুন কোনটা পুরাতন বুঝবা কেমনে? পুরাতন কুরিন আমার রেওয়া মিলে দেওয়া থাকে, পুরাতন কুরিন কই দেওয়া থাকে? আমার রেওয়া মিলে দেওয়া থাকে। আর নতুন কুরিন, নতুন কুরিন আমার সমন্বয় দেওয়া থাকে, কই দেওয়া থাকে ভাইয়া? সমন্বয় দেওয়া থাকে। সো আমাদের কুরিন খরচটা বের করার সূত্র হচ্ছে পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। এখন আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো যে ভাইয়া কুরিন খরচটা আমরা কই লিখি? এই যে কুরিন খরচটা আমরা বের করলাম, যে পুরাতন কুরিনের সাথে নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি যোগ এরপর পুরাতন কুরিন সঞ্চিতি বিয়োগ, এটা বের করে যে আমি অনাদায়ী পাওনা খরচ বা কুরিন খরচ পাইলাম, এটা কই লিখি? এটা যায় হচ্ছে আমার পরিচালন ব্যয়। আমার কই যায় এটা? পরিচালন ব্যয়ের মধ্যে এই ম্যাথটা যায়। মানে পরিচালন ব্যয় যখন আমরা প্রস্তুত করি, তখন আমরা কুরিন খরচ যেটা লিখি সেটা হচ্ছে আমরা এইগুলা ক্যালকুলেশন করে কুরিন খরচটা লিখি। কথা কি বুঝে আসছে? একটু কথা কি ক্লিয়ার? একটু কি আমরা বুঝতে পারছি ভাইয়া যা যা পড়াইলাম বা যা যা বলছি, একটু কি বুঝতে পারছি? আমাকে একটু তোমরা দ্রুত কমেন্ট করো একটু বুঝতে পারছি কিনা। যাই করো ভাইয়া, ক্লাসের মধ্যে কিছু করো না, হ্যাঁ? প্রেম প্রীতি করতে মন চাইলে বাইরে গিয়ে করো। ক্লাসে করলে যে মেসেজ দিচ্ছ এবং যে রিপ্লাই দিচ্ছ উভয়কেই আমি ক্লাস থেকে বের করে দিব। এরপর যা মন চায় তোমরা বাসায় গিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। তোমার মন চায় ভাই, তোমার ইচ্ছা, তুমি কি করবা। আচ্ছা, এইবার তাহলে আমরা কিছু সিকিউ আর এমসিকিউ সলভিং এর দিকে বিসমিল্লাহ বলে হাঁটা দিই। তুমি আরে আগেই উত্তর দেয়, আমি আগে পড়ানো শুরু করি বাবা। মেয়েরা, এটা কোন চ্যাপ্টার? এটা প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ, এটা সম্ভবত 6th চ্যাপ্টার। প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ, এটা সম্ভবত 6th চ্যাপ্টার। ওকে, প্রথম প্রশ্ন, অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হিসাব? বিপরীত সম্পদ হিসাব। ফার্স্টেই বলছিলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হিসাব? বিপরীত সম্পদ হিসাব। কারণ এইটা, কারণটা সহ শুনো, কারণ এইটা প্রাপ্য হিসাবকে কমিয়ে দেয়, প্রাপ্য হিসাবকে কমিয়ে দেয়। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। মেয়েরা, আচ্ছা 2 নাম্বার, ব্যবসায়িক কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? ব্যবসায়িক কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যান্সারটা খুবই সিম্পল। ইউজুয়ালি ব্যবসায়িক কার্যক্রম দ্বারা প্রাপ্য হিসাবটাকে 2 ভাগে ভাগ করা যায়। এক, প্রাপ্য হিসাব 2, প্রাপ্য নোট। এই 2টা ভাগে আমার ভাগ করা যায় প্রাপ্য সমূহকে। ব্যবসায়িক কার্যক্রম দ্বারা এই 2টা ভাগই ভাগ করা যায়, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট। তাহলে অ্যান্সার হবে ক। অ্যান্সার হবে কি? ক। ওকে, 3 নাম্বার, প্রাপ্য হিসাবের অর্থ সাধারণত কয় দিনের মধ্যে পাওয়া যায়? আমরা অলরেডি ভাই পড়ছি যে প্রাপ্য হিসাবের অর্থ 30 থেকে 60 দিনের মধ্যে পাই। আর প্রাপ্য নোটের অর্থ 60 থেকে 90 দিনের মধ্যে পাই। তাহলে প্রাপ্য হিসাবের অর্থ কয় দিনের মধ্যে পাই? 30 থেকে 60 দিন। অ্যান্সার খ। প্রাপ্য হিসাবের অর্থ কয় দিনের মধ্যে পাই? 30 থেকে 60 দিনের মধ্যে। অ্যান্সার হবে বি। এই যে মাত্র বলে দিলাম, প্রাপ্য নোটের অর্থ কয় দিনের মধ্যে পাই? 60 থেকে 90 দিন। অ্যান্সার হবে ঘ।
60 থেকে 90 দিন। কথা কি ক্লিয়ার? যা বলছি এটুকু আমরা বুঝতে পারছি। ওকে, 5 নাম্বার, দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকার যে অংশ পাওয়া যাবে না তাকে কি বলে? দেনাদারের নিকট থেকে প্রাপ্য হিসেবে যে অংশটুকু পাওয়া যাবে না সেটাকে আমাদের অনাদায়ী পাওনা বলে। অনাদায়ী পাওনা আরেক নাম হচ্ছে কুঋণ। প্রাপ্য হিসেবে যে অংশটুকু আমরা পাবো না সেটাকে কি বলবো? অনাদায়ী পাওনা বা কুঋণ। 5 হবে ক। 6, কোন হিসাব বিজ্ঞান নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সংরক্ষণ করা হয়? কোন হিসাব বিজ্ঞান নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সংরক্ষণ করা হয়? মনে রাখবা, যদি কখনো সঞ্চিতি তৈরি করার কথা বলে, ইউজুয়ালি সঞ্চিতি তৈরি করা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী। সঞ্চিতি তৈরির কথা বললে সেটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী। অ্যান্সার হচ্ছে ঘ। ইউজুয়ালি কোনো সঞ্চিতি তৈরি করে আগাম প্রস্তুতি গ্রহণ করে রাখা, এগুলো সব রক্ষণশীলতা নীতি অনুযায়ী করা হয়। ঠিক আছে, এটা একটা ব্যাখ্যা আছে, বিশাল বড়, ব্যাখ্যাটা দিতে চাচ্ছি না, তারপরে বলি শুনো। ইউজুয়ালি রক্ষণশীলতা নীতি বলে যে রক্ষণশীলতা নীতি বলে আমরা সম্পদকে কমায় দেখাবো, দায়কে বেশি দেখাবো। সো ভাইয়া, তুমি যদি অনাদায়ী পাওনা সঞ্চিতিটা প্রস্তুত করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি তোমরা যদি প্রস্তুত করো, তাহলে আলটিমেটলি কি এটা প্রতিসম্পদ হিসাব, তার মানে সম্পত্তিকে কমায় দেখাচ্ছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? প্রতিসম্পদ হিসাব, এরা সম্পত্তিকে কমায় দেখায়। আমার রক্ষণশীলতা নীতি তো বলতেছে যে সম্পত্তি কমায় দেখাবো, দায়কে বেশি দেখাবো, তাই এটা রক্ষণশীলতা নীতিকে সাপোর্ট করে। তোমার জীবনে ভুলই হইব খালি। হ্যাঁ, অনাদায়ী পাওনা কোন ধরনের হিসাব? অনাদায়ী পাওনা বলছে, সঞ্চিতি বলা নেই। অনাদায়ী পাওনা ইউজুয়ালি ব্যয়বাচক হিসাব। অনাদায়ী পাওনা কোন বাচক হিসাব ভাইয়া? অনাদায়ী পাওনা হচ্ছে আমাদের ব্যয়বাচক হিসাব। অনাদায়ী বছর শেষে অনাদায়ী পাওনা খরচকে হিসাব বন্ধ করার জন্য নিচে কোনটিকে ডেবিট করা হয়? ভাইয়া অলওয়েজ মনে রাখবা, এটা একটু ব্যাখ্যা আছে, এটা ব্যাখ্যা দিলে ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ইউজুয়ালি নামিক হিসাব যেগুলো আছে, নামিক হিসাব তার মানে হচ্ছে আয় আর ব্যয় হিসাবগুলো, আয় আর ব্যয় হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। সো বছর শেষে যদি আমি আয়বাচক হিসাব বা ব্যয়বাচক হিসাব বন্ধ করে দিই, তখন দাবিটা কি হবে দেখো। ইউজুয়ালি আমার আয় কি হয়? আয় সাধারণত ডেবিট হয় ভাইয়া, ক্রেডিট হয়। তা আয়কে যদি বন্ধ করে দেই, তখন আমরা আয়কে করব হচ্ছে ক্রেডিট, আর আয় সারাংশ হিসাবকে করব ডেবিট। আয় সারাংশকে করব ডেবিট। ঠিক একইভাবে আমরা যদি ব্যয়বাচককে বন্ধ করে দিই, ব্যয় সাধারণত কি হয়? ডেবিট হয়। সো ব্যয়কে বন্ধ করে দিলে, এটা উল্টা লিখছি, সরি, আয়কে বন্ধ করে দিলে আয় কি? ক্রেডিট হয়। তাহলে আয়কে বন্ধ করে দিলে আয় হিসাব হবে ডেবিট, আর আয় সারাংশ হবে ক্রেডিট। আয় সারাংশ হবে ক্রেডিট। ঠিক একই হবে ব্যয়কে যদি বন্ধ করে দিই, সাধারণত বছর শেষে নামিক হিসাবগুলো, আয় আর ব্যয় হিসাবগুলো বন্ধ করে দিতে হয়। সো ব্যয় যেহেতু নামিক হিসাব, একে বন্ধ করে দিব। সো ব্যয় কি? সাধারণত ডেবিট হয়। সো ব্যয়কে বন্ধ করে দিলে ব্যয়কে করব আমরা ক্রেডিট, আর ডেবিট করব হচ্ছে আয় সারাংশ হিসাব। অলওয়েজ মনে রাখবা ভাইয়া, আমাদের বছর শেষে প্রত্যেকটা নামিক হিসাবকে আমার বন্ধ করে দিতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী দাখিলার মাধ্যমে সমস্ত নামিক হিসাব, আয় এবং ব্যয় হিসাবগুলো আমরা বন্ধ করে দিই। সো আয় হিসাবটা কি? ক্রেডিট। তো আয়কে বন্ধ করে দিলে আয় হবে ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। ব্যয় সাধারণত কি? ডেবিট। সো ব্যয়কে বন্ধ করে দিলে ব্যয় হবে ক্রেডিট, আয় সারাংশ হবে ডেবিট। এখন আমাকে বলছে অনাদায়ী পাওনা খরচকে বন্ধ করে দিলে ডেবিটে কি করা হবে? অলওয়েজ ডেবিটে আমার আয় সারাংশ হিসাব লেখা হবে। ডেবিটে কি হিসাবটা লেখা হবে? আয় সারাংশ হিসাব। 9 হবে সি। 10 নম্বর, কোন নীতি অনুযায়ী চলতি বছরে ধারে বিক্রয়ের বিপরীতে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করা হয়? কোন হিসাব অনুযায়ী চলতি বছরে, কোন হিসাব অনুযায়ী চলতি বছরে আয়ের বিপরীতে দেখানো হয়? মনে রাখবা ভাইয়া, ইউজুয়ালি চলতি বছর না, ধারে বিক্রয়ের বিপরীতে। ধারে বিক্রয় বা বিক্রয় আমার কাছে কি? আয় না ভাইয়া? সো আয়ের বিপরীতে আমি আরেকটা সঞ্চিতি তৈরি করতেছি, তাহলে মানে হচ্ছে আয়ের বিপরীতে ব্যয় আমি নির্ধারণ করতেছি। সো আমাদের আয় ও আয়ের বিপরীতে যদি ব্যয় দেখানো হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে আয় ব্যয় সংযোগ বা ব্যয় নীতি বলবো আমরা এটাকে। হ্যাঁ, যদি কখনো আমরা আয়ের বিপরীতে ব্যয় দেখাই বা আয়ের বিপরীতে আমরা অন্য একটা হিসাবকে দেখাই, তো সেটাকে বলবো হচ্ছে আয় ব্যয় সংযোগ নীতি কিংবা ব্যয় নীতি, মিলকরণ নীতি, ম্যাচিং নীতি, অনেকগুলো নাম আছে। যদি কখনো বলা হয় আয় নিয়ে কাজ করা হয়েছে, সেটাকে বলবো আয় স্বীকৃতি নীতি। যদি কখনো বলা হয় আয়ের বিপরীতে ব্যয় নিয়ে বা আয়ের বিপরীতে অন্য কোন হিসাব নিয়ে কাজ করা হয়েছে, তখন সেটাকে বলবো হচ্ছে আয় ব্যয় সংযোগ নীতি। অ্যান্সার হবে হচ্ছে সি। এটা নীতিমালা ক্লাসে ভাইয়া পড়াইছি, আশা করি তোমরা ভালো বুঝবা।
বলো 11 নম্বরটা অ্যান্সার কি? সরাসরি অবলোপন পদ্ধতিতে, সরাসরি অবলোপন পদ্ধতিতে কুরিন অবলোপনের জন্য কোন জাবেদা দেওয়া হয়? বলো সরাসরি পদ্ধতিতে যদি কুরিন হয় তাহলে সেইটা জাবেদা কি হবে? বলো 11 অ্যান্সার কি হবে? বলো বলো বলো, দ্রুত বলো। এক্স্যাক্টলি, কুরিন খরচ হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব যেহেতু টাকা দিবে না, প্রাপ্য হিসাবকে কমায় দেখাবো, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, আরো কিছু থিওরিটিক্যাল আছে, তোমরা এটা একটু করবা, আমি কয়েকটা ম্যাথমেটিক্যাল জিনিস দেখাই দিই। আচ্ছা, ম্যাথমেটিক্যাল কয়েকটা দেখাই দিই। দেখো 15 নম্বর কি বলছে? প্রাপ্য হিসাব দেওয়া আছে হচ্ছে 52,200, পুরাতন কুরিন দেওয়া আছে হচ্ছে 100 টাকা, নতুন কুরিন দেওয়া আছে 200 টাকা, এবং কুরিন সঞ্চিতি 5% হলে কুরিন সঞ্চিতি কত টাকা হবে? এবার তোমরা বলো কুরিন সঞ্চিতি কত টাকা হবে, এটা আমরা বের করবো কেমনে? এখানে কুরিন সঞ্চিতি বলতে, এখানে এই কুরিন সঞ্চিতি বলতে এটা নতুন কুরিনকে বোঝানো হয়েছে। কুরিন সঞ্চিতি বলতে এটাকে নতুন কুরিন বোঝানো হয়েছে। তাহলে আমাকে বলো ভাইয়া, আমরা নতুন কুরিন সঞ্চিতি কেমনে বের করব? তোমরা বলো। আচ্ছা, ইউজুয়ালি যখন নতুন কুরিন বলবে এটা যাবে, এটা হিসাবটা মনে রাখো। ফার্স্টে প্রাপ্য হিসাবে টাকাটা লিখবো। প্রাপ্য হিসাব হচ্ছে 55,200। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে নতুন কুরিন, এখান থেকে বাদ দিব হচ্ছে আমরা নতুন কুরিন। নতুন কুরিনটা কত ছিল? এখানে নতুন কুরিন ছিল 200 টাকা, এখান থেকে 200 টাকা বাদ দিব। বাদ দেওয়ার পর যেই টাকাটা থাকবে 55,000, এটার উপর আমরা 5% ধরে আমরা কুরিন সঞ্চিতিটা বের করব। ক্লিয়ার কথা? এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি বের করার সূত্র। প্রাপ্য হিসাব থেকে নতুন কুরিনটা বাদ দিব, যেই টাকাটা থাকবে সেটার উপর আমরা 5% বা যেই পার্সেন্টেজ বলা থাকবে সেটার উপর পার্সেন্টেজ ধরে আমরা নতুন কুরিন সঞ্চিতি বের করব। অ্যান্সার হবে হচ্ছে খ, 2,750 টাকা। বুঝতে পারছি ভাই? এটা একটু কি বুঝে আসছে? না না ভাইয়া, 15 বি হবে। সূত্রটা দেখো, সূত্রটা কি ছিল? প্রাপ্য হিসাব থেকে নতুন কুরিন বাদ দিব, যেই টাকাটা থাকবে সেটার উপর পার্সেন্টেজ ধরবো। তাহলে 55,200 থেকে 200 বাদ 55,000, এটার উপর 5%, 2,750 টাকা। অ্যান্সার হবে বি। এটা সূত্রটা মুখস্থ রাখবা। ওকে, 16, প্রাপ্য হিসাব হচ্ছে 8 লক্ষ টাকা, সমন্বয়ে পূর্ববর্তী কুরিন সঞ্চিতি। এই কুরিন সঞ্চিতিটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। এই বছরের সঞ্চিতি হচ্ছে 65,000 টাকা, এই সঞ্চিতিটা হচ্ছে নতুন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি। তাহলে বছর শেষে আর্থিক বিবরণীতে প্রাপ্য হিসাবের নেট আদায়যোগ্য মূল্য কত হবে? যদি কখনো আমাদের কুরিন নিয়ে প্রাপ্য হিসাবের সূত্র জানতে চাই, যে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য মূল্য কত, বা আমার নিট প্রাপ্য হিসাব কত, প্রাপ্য হিসাব সংক্রান্ত যে কোনো ধরনের যদি প্রশ্ন আসে, এই সূত্রটা ফলো করবা। সেটা হচ্ছে প্রাপ্য হিসাব থেকে মাইনাস করবো হচ্ছে নতুন কুরিন, মাইনাস করবো হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। যদি আমাকে কখনো প্রাপ্য হিসাব সংক্রান্ত কিছু জানতে চাই, যে কোনো কিছু প্রাপ্য হিসাব সংক্রান্ত, তাইলে সূত্র হবে এইটা, প্রাপ্য হিসাব থেকে নতুন কুরিন বাদ নতুন কুরিন সঞ্চিতি বাদ। তাহলে ভাইয়া প্রাপ্য হিসাব কত ছিল? 8 লাখ টাকা ছিল। আমার এখানে পুরাতন কুরিন দেওয়া আছে, আমার কি এখানে নতুন কুরিন দেওয়া ছিল? না, আমাকে খালি নতুন কুরিন সঞ্চিতি দেওয়া আছে, তাই নতুন কুরিন আমার কিছু আসবে না। নতুন কুরিন সঞ্চিতি হচ্ছে 65,000 টাকা বলা আছে। তাহলে আমার 8 লাখ থেকে 65,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 7,35,000 টাকা। অ্যান্সার হবে হচ্ছে ডি। অ্যান্সার হবে ডি। না 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 ভাইয়া, তুমি যেটা নতুন কুরিন প্লাস হবে সেটা তো বিশদায় বিবরণীতে যাচ্ছে। কি বলছিলাম? যে যেখানে কুরিন খরচ বের করবো আমরা, যেখানে নতুন কুরিনটা প্লাস হচ্ছে, সেটা তো বিশদায় বিবরণী অন্তর্ভুক্ত। কিন্তু এটা তো আমাকে আর্থিক বিবরণী বলে দিছে, এটা তো আমাকে আর্থিক বিবরণী বলে দিছে। তো আর্থিক বিবরণী বললে বা প্রাপ্য হিসাব নিয়ে কাজ করতে বললে সেখানে আমার নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি দুইটাই মাইনাস হবে। আর তুমি যেটা প্লাসের কথা বলতেছো সেটা আমার বিশদায় বিবরণীতে যায়, আর্থিক অবস্থা বিবরণীতে প্লাস হিসেবে যায় না। তাহলে 15 অ্যান্সার হবে ডি, 7,35,000। একটু কি বুঝে আসছে?
ওয়ালাইকুম আসসালাম ইফতার। একটু কি বুঝে আসছে? ওকে, 17 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, আবার জিনিসটা বলতেছি, শুনো। আমরা তোমাদেরকে, আচ্ছা আমি একটু সূত্রটা একবার দেখাই দিই ভালো করে। দুইটা হিসাব আছে, এটা তুই রাখো খাতায়, লাগবে। একটা হচ্ছে আমি বিশদ আয় বিবরণীতে করি, একটা হচ্ছে বিশদ আয় বিবরণীতে করি, আরেকটা হচ্ছে আমি আর্থিক অবস্থা বিবরণীতে করি। এটা খাতায় লিখে রাখো, এই সব নোট বইয়েও পাবা না। আর্থিক অবস্থার বিবরণীতে করি। সো বিশদ আয় বিবরণীতে আমরা যখন ম্যাথটা করব, তখন আমরা এখানে বের করি হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে অঙ্কটা করি, পরিচালন ব্যয়ের মধ্যে যায়। এবং আমাদেরকে তখন কি করতে হয় দেখো, আমরা ফার্স্টে এখানে লিখি পুরাতন কুরিন, পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। সো এই সব আদায়রা জিনিসপাতি আমরা যোগ বিয়োগ করে কি পাই? যোগ বিয়োগ করে পাই হচ্ছে কুরিন খরচ। এখানে যোগ বিয়োগ করে পাই হচ্ছে কুরিন খরচ, যেটা আমি বিশদ আয় বিবরণীর জন্য বের করি, পরিচালন ব্যয়ের মধ্যে যায়। আর আর্থিক অবস্থা বিবরণীতে আমার এখানে চলতি সম্পদে যায়। চলতি সম্পদের মধ্যে আমরা ম্যাথটা করি। চলতি সম্পদের মধ্যে কি ম্যাথ করি দেখো, প্রাপ্য হিসাব দেওয়া থাকে, প্রাপ্য হিসাব, এখান থেকে মাইনাস করি হচ্ছে নতুন কুরিন, মাইনাস করি নতুন কুরিন, মাইনাস করি হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এই সব কিছু যোগ বিয়োগ কইরা আমরা পাই হচ্ছে নিট আদায়যোগ্য, নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব পাই। ঠিক আছে, দুইটা জায়গায় দুই ম্যাথ, ইমোর জন্য বলে দিলাম। এটা হচ্ছে দুইটা জায়গায় দুই ম্যাথ। আমাদের বিশদ আয় বিবরণীতে সাধারণত আমাদের পরিচালন ব্যয় কুরিন খরচ বের করতে বললে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর আমাকে নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব, তার মানে প্রাপ্য হিসাব নিয়ে কোনো কাজ করতে বললে তখন আমরা এই সূত্রটা ফলো করব। ঠিক আছে, কথা কি বুঝে আসছে আমাদের? সাদমান, তুমি আর্থিক বিবরণী করোই নেই ফুল এইচএসসি লাইফে, তোমার জন্য তো তীব্র সমবেদনা আমার। কি করলে এতদিন ধরে তুমি? ঠিক আছে, একটু কি বুঝে আসছে ভাইয়া যে যখন আমাকে কুরিন খরচ বের করতে বলবে তখন আমি এই সূত্র ফলো করব, যখন আমাকে প্রাপ্য হিসাব নিয়ে কাজ করতে বলবে তখন আমরা এই সূত্রটা ফলো করব। ওকে, এবার আমরা একটা ম্যাথে আসি। দেখো বলছে আলম কোম্পানি 10 জানুয়ারি, আলম কোম্পানি 10 জানুয়ারি তারিখে 5,500 টাকার পণ্য রাত্রির নিকট ধারে বিক্রয় করে। শর্ত হচ্ছে 2/10 30। রাত্রি 500 টাকা পণ্য তাকে ফেরত পাঠায়। 20 জানুয়ারি তারিখে রাত্রি তার দেনা পরিশোধ করে দেয়। রাত্রির নিকট হতে কত টাকা পাওয়া যাবে? সো ফার্স্টে ভাইয়া 10 জানুয়ারি, 10 জানুয়ারি তারিখে আমি 5,500 টাকা জিনিস কিনি বা রাত্রির নিকট বিক্রি করি। সো রাত্রি 500 টাকা ফেরত পাঠায়। সো ভাই যদি 500 টাকা ফেরত পাঠায় তার মানে কি বিক্রি কম দিয়েছে 500 টাকার, তাহলে আমি 500 টাকা এখানে মাইনাস, দাঁড়াইলে হচ্ছে 5,000 টাকা। এবার আমাকে বলছে যে বিক্রয় শর্ত হচ্ছে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে 2% বাট্টা। এখন আমাকে বলে এটা কি 10 দিনের মধ্যে পরিশোধ করছে? জানুয়ারি 20 তারিখে পরিশোধ করছে, তার মানে 10 দিনের মধ্যে সে অবশ্যই পরিশোধ করেছে। তা 10 দিনের মধ্যে যদি সে পরিশোধ করে তাহলে সে 2% বাট্টা পাবে। তার মানে 5,000 টাকার উপর সে 2% বাট্টা পাচ্ছে। তাহলে 5,000 টাকার উপর 2% বাট্টা মানে হচ্ছে 5 দুগুণা 10, 100 টাকা সে বাট্টা পাবে। তাহলে সে পাইতো হচ্ছে 5,000 টাকা, যেহেতু সে 10 দিনের মধ্যে পরিশোধ করছে 2% বাট্টা পাবে, 100 টাকা সে বাট্টা পাচ্ছে। তাহলে টোটাল সে কয় টাকা নগদ পাবে? 4,900 টাকা নগদ পাবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে গ, 4,900 টাকা সে নগদ পাবে। ব্রেক দিব, সিকিউ শুরু করার আগে ব্রেক দিব। আমাদের এই ম্যাথটা কি বুঝে আসছে? বলো, এই পর্যন্ত যা এমসিকিউ করাইছি সব কি তোমাদের বুঝে আসছে? যা যা এমসিকিউ করাইছি সবকিছু কি বুঝে আসছে?
তাহলে ক্ষুদ্র একটা ব্রেক, তোমার সাথে দেখা হচ্ছে 8:45-এ, সিকিউ শুরু করবো আমরা।
ফার্স্ট পেপারে আর্থিক বিবরণী আর সেকেন্ড পেপারে আর্থিক বিবরণীর পার্থক্য, মালিকানা সত্ত্বে বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণীর ছকে। আর বিষয়টা বিবরণীতে আমরা একটাতে নিট লাভ বের করি, একটাতে কর পরবর্তী নিট লাভ বের করি, এই পার্থক্য। আচ্ছা, তোমরা কে কোথায় আছো দ্রুত জয়েন করো, আমরা এরপর সিকিউতে যাব। কি ভাই, আমি কি তাড়াতাড়ি বললাম? ওকে, আচ্ছা তাহলে এবার আমরা একটু সিকিউ সলভিং এ যাই। প্রথম সিকিউ সলভিং আমি একটু তোমাদেরকে বলে দিই কিভাবে কি করতে হবে। ক নাম্বার প্রশ্ন কি বলছে, আগে প্রশ্ন বলবা, উদ্দীপক পরে। উপযোগ্য তথ্য হতে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করতে। নগদ বার্তার পরিমাণ, ইউজুয়ালি নগদ বার্তাটা কি, যেখানে আমার একটা বার্তার পরিমাণ পাবো। তো দেখো, এই যে 12,000 টাকা পণ্য সে বিক্রয় করছে, 2/10 নিট 30, সো 2,000 টাকা সে ফেরত আসছে, আর 14 তারিখের মধ্যে পাওনা টাকা আদায় হয়েছে। তার মানে 5 তারিখে বিক্রি করছে, 14 তারিখে আদায় করছে, তার মানে 10 দিনের মধ্যে আদায় করতে পারছে। তাহলে ক নাম্বারটা কেমন হবে, আমি 12,000 টাকা থেকে যে 2,000 টাকা ফেরত আসছে এটা বাদ দিব, বাদ দেওয়ার পর থাকে হইতেছে 10,000। এই বাকি 10,000-এর উপর আমি 2% নির্ধারণ করব, তার মানে 10 দুগুণা 20, 200 টাকা। 200 টাকা হচ্ছে আমার নগদ বার্তার পরিমাণ। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইমান 5 মিনিট সময় নেই। ও তাফিয়া, ওয়ালাইকুম সালাম। ওকে, খতে কি বলছে, উপযুক্ত লেনদেন হতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। সো এখানে প্রয়োজনীয় জাবেদা দাখিলা বললে ইউজুয়ালি আমরা এইটা সহও দিতে পারি, এরা ছাড়াও দিতে পারি, এটা তোমাদের উপর নির্ভর করে। তোমরা যদি চাও যে ভাই আমি 1 তারিখে জাবেদা দিব, প্রাপ্য হিসাব ডেবিট 80,000 টাকা, এরপর ধারে বিক্রয় হিসাব ক্রেডিট 80,000 টাকা, এটা তোমরা দিতে পারো, বাট না দেওয়াটা উত্তম। কেন, এই প্রাপ্য হিসাব কি তুমি সেবা প্রদান কারণের মাধ্যমে হয়েছে নাকি ধারে বিক্রয়, কত টাকা কেমনি কি, তুমি কিন্তু কিছুই জানো না। সো ইউজুয়ালি আমরা 1 তারিখ এটা দেই না, আমরা দিব কোনটা কোনটা, এই 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, এই 4টার জন্য আমরা জাবেদা দাখিলা দিব। এবং এই জাবেদা থেকে আমার বিক্রয় হিসাব মানে খতিয়ান আর প্রাপ্য হিসাব খতিয়ান প্রস্তুত করতে বলছে। সো খতিয়ান যদি আমাদেরকে প্রস্তুত করতে বলে, সেটাকে আমরা চলমান যে পদ্ধতিতে করব নাকি টি ছকে করব, সেটা তোমার উপর, যেহেতু আমাকে এখানে কিছু বলা নাই। কিন্তু বুদ্ধিমানের মতো কাজ হলো ভাইয়া, তুমি চলমান জেড ছক প্রস্তুত করবা। ঠিক আছে, ইউজুয়ালি কোন যে প্রস্তুত করবা, চলমান জেড ছক, এটা সোজা। ওকে, এবার এইটা দেখো, বলছে চলতি বছরে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। সো অনাদায়ী পাওনা খরচের পরিমাণের সূত্র তোমরা জানো, পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুন অনাদায়ী পাওনা কত ভাইয়া, একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হুম হুম হুম, না 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 মা ক্লাসে, হ্যাঁ এই যে একটু পরে শেষ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, জি ওকে ওকে। আচ্ছা ওকে, কই ছিলাম জানি আমরা, প্রভা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে দেখো, তাহলে আমাকে এখানে নতুন অনাদায়ী পাওনা আগে হিসাব করতে হবে। নতুন অনাদায়ী পাওনা কই আমার দেওয়া, এই যে অনাদায়ী পাওনা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চি, এটা হচ্ছে নতুন কুঋণ 25,000, এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি 50,000। সো আমাকে নতুন কুঋণ দেওয়া আছে, নতুন কুঋণ সঞ্চিতি দেওয়া আছে, তাহলে ভাইয়া 50,000 আর 25,000 আমি যোগ করব, যোগ করে পাবো হচ্ছে 75,000 টাকা। এবার আমি এখান থেকে বিয়োগ যায় কি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমাকে পুরাতন অনাদায়ী পাওনা কিন্তু যোগ হয়, কিন্তু প্রশ্নে আমাদের কোথাও পুরাতন অনাদায়ী পাওনার কথা বলা নেই, খালি একটাই বলা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো এই পুরাতন 40,000 টাকা আমি বিয়োগ করব, তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 35,000 টাকা কুঋণ খরচ। আগে এখন ভাইয়া প্রশ্ন যে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি? খুবই সিম্পল, দেখো বছর শেষে তোমাকে যেটা বলবে, বছর শেষে সেটা কুঋণ হোক, বছর শেষে সেটা কুঋণ সঞ্চিতি হোক, বছর শেষে ওয়ার্ডটা উল্লেখ থাকলেই সেটা হচ্ছে আমরা নতুন অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে কাউন্ট করি। আর এখানে যেহেতু কিছু বলা নাই, সেটাকে আমরা পুরাতন হিসেবে কাউন্ট করতেছি। সো পুরাতন এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, পুরাতন অনাদায়ী পাওনাটা আমার এখানে দেওয়া নাই, দ্যাট ইজ ওয়াই আমি পুরাতন অনাদায়ী পাওনা এখানে আনি নাই। সো নতুন দিয়ে যোগ করছি 75,000, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করছি 40,000, অ্যান্সার কুঋণ খরচ দাঁড়াচ্ছে হচ্ছে 35,000। কথা কি ক্লিয়ার? ওকে, এবার খতে কি বলছে দেখো, সমন্বয়গুলোর মানে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও, সমাপনী দাখিলা ব্যতীত। আমি এটাকে একটু বুঝাই দিই কেন সমাপনী দাখিলা ব্যতীত বলছে। ইউজুয়ালি আমার এখানে কুঋণ খরচ আছে ভাইয়া, সো কুঋণ খরচ যদি হয় তো সেটা তো আমার কাছে ব্যয় বা নামিক হিসাব। আমরা কি জানি, নামিক হিসাবটা বন্ধ করে দিতে হয় বছর শেষে। সো নামিক হিসাব যেহেতু বন্ধ করে দিতে হয় বছর শেষে, সেহেতু আমাকে এখানে সমাপনী দাখিলা দিতে হবে। আয় সারাংশ হিসাব ডেবিট,
কুরিন খরচ হিসাব ক্রেডিট, এটা আমাকে সমাপনী দাখিলা। তো আমাকে এখানে সমাপনী দাখিলা দিতে বলা হয়নি, তাই আমি ভাইয়া সমাপনী দাখিলা এখানে দিবই না। এখানে কি করবো না, সমাপনী দাখিলা আমরা দিবই না। আমরা এখানে মনে করো ধারে পণ্য বিক্রয়ের জন্য জাবেদা দিব, প্রাপ্য হিসাব হতে আদায়ের জন্য জাবেদা দিব, এরপর তোমার সঞ্চিতি তৈরি করছি এই জন্য সঞ্চিতির জন্য জাবেদা দিব, আর যখন আমার সঞ্চিতিটা অবলোপন হয়েছে সেটার জন্য জাবেদা দিব। টোটাল 4টা জাবেদা হবে। একটা হচ্ছে ধারে বিক্রয়ের জন্য জাবেদা, প্রাপ্য হিসাব হতে আদায় যেটাকে আমরা বল এটার জন্য জাবেদা দিব, এরপর হচ্ছে কুরিন অবলোপন করছি জাবেদা দিব, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট, আর সঞ্চিতি তৈরি করতে হবে এটার জন্য জাবেদা দিব, কুরিন খরচ হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। গ নম্বরে বলবে হচ্ছে খতিয়ান তৈরি করো। তোমরা জাবেদা যেহেতু করে ফেলছো, খতিয়ান প্রস্তুত করা তোমাদের কাছে মহাভারত কিছু না। এবার বলছে দেখো 2015 ও 16 সালে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তো এইটা হচ্ছে 2টা সাল কথা বলা আছে, একটা হচ্ছে 2015 সাল, একটা হচ্ছে 2016 সাল। তো তোমরা 2015 সাল এবং 16 সাল উভয়ের জন্য অনাদায়ী পাওনা খরচটা বের করবা, যাবতীয় তথ্য তোমাদের এখানে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে এটা বের করে ফেলতে পারবা, প্রয়োজনে জাবেদা দাও, জাবেদা পারবা। আর উপযুক্ত তথ্য কিভাবে বিষয়দায় বিবরণীতে যাবে আর আর্থিক অবস্থা বিবরণীতে যাবে সেটা দেখাও। অলরেডি তোমাদেরকে বলে দিছি যে বিষয়দায় বিবরণীতে আমার কি কি যায়, তোমাদের ছকে দেখাই দিছি, পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, এটাই খালি বিষয়দায় বিবরণীতে দেখাবা। আর আর্থিক অবস্থা বিবরণীতে কি যায়, প্রাপ্য হিসাব থেকে নতুন কুরিন বাদ, নতুন কুরিন সঞ্চিতি বাদ। এই জন্যই আমি ছকটা তোমাদেরকে দেখাইছি, কারণ অনেক সময় এটা গ নাম্বারে আমাদেরকে চায়া বসে। এরপর অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করতে বসে, তোমাদেরকে সব তথ্য দেওয়া আছে। জানুয়ারি মাসের 1 তারিখে যেটা বলা আছে এটা হচ্ছে পুরাতন, মনে রাখবা 1 তারিখ বা বছরের শুরুতে যদি বলা থাকে সেটা হচ্ছে পুরাতন, আর মাসের শেষে বা বছরের শেষে যদি তোমাদেরকে বলা থাকে সেটা হচ্ছে তোমার নতুন। ঠিক আছে, একটু খালি মনে রাখলেই হবে, এর বাইরে তোমাকে জানা লাগতেছে না। খরচের পরিমাণ বের করতে বলছে, তোমাকে আর্থিক বিবরণী, বিষয়দায় বিবরণী, খতিয়ান তৈরি করতে বলছে। আশা করি এগুলো তুমি পারবা, না হলে অ্যান্সার দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা করে নিবা। তোমাদেরকে তোদের বলে দিই আর কত ম্যাথ করামো তারা বল, সব তো তোদেরকে কয়েই দিলাম। আচ্ছা তোমরা এটা করতে থাকো, সমস্যা হইলে আমাকে বইলো জুমে এর উপরে, তাহলে আমি একটা সলিউশন ক্লাস নিয়ে দিব, প্যারা নেই। তোমরা বাসায় চেষ্টা করো, না হলে এখন তো আমাদের কাছে জুম আছে, তোমাদের একটা নতুন প্যাড কিনছি, সেই প্যাড আমি তোমাদেরকে করা দিব, তোমরা নিজের আগে করো, ঠিক আছে? না পারলে তো ভাইয়া আছি। আর এগুলো সলিউশন লাগলে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমরা জাস্ট দেখে করতে থাকো। কোনো জায়গায় না বুঝতে পারলে জাস্ট লেট মি নো, আমাদের যে গ্রুপ আছে অ্যাকাউন্টিং, জাস্ট লেট মি নো ভাই আমরা এই অধ্যায়ে পারতেছি না, ওই অধ্যায়ের আমি ক্লাস নিয়ে দিব। বাট ইউ শুড ট্রাই অ্যাট ফার্স্ট, তোমরা আগে চেষ্টা করবা, না পারলে তো আমি আসি, যথেষ্ট পরিমাণে ক্লাস নেওয়া হবে, ক্লাস নিয়ে কোনো প্যারা নেই, কিন্তু তোমাদের আগে চেষ্টা করতে হইবে যে ভাইয়া আমি চেষ্টা করি। ঠিক আছে, আর আমি গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের 10টার দিকে রুটিন পাবলিশ হবে, সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হবে। তোমাদের যে কোনো সমস্যা, ভাইয়া এই টপিকটা পারতেছি না, এই টপিকে ইস্যু হচ্ছে, জাস্ট তোমরা আগে চেষ্টা করো, যেই জায়গায় আটকাবা সেই জায়গায় আমাকে মেসেজ দিবা বা গ্রুপে পোস্ট করবা, ভাইয়া ওই জায়গায় সলিউশন দিয়ে দিবে। কিন্তু নিজে আগে চেষ্টা করো, তুমি নিজে আগে চেষ্টা না করে তোমরা সলিউশন দিলাম, তোমরা দিন শেষে করো কি জানো, বাসায় করো না ম্যাথগুলা। আমি গত বছর বা আমি যখন সেকেন্ড পেপারে করাইছি আমি দেখছি তোমরা বাসায় একদমই করো না। তো দেখা যাচ্ছে যে এই জন্য আমি ইউজুয়ালি বলি যে তোমরা আগে ম্যাথ করো, তোমাদের ম্যাথ কিভাবে করতে হবে সেটা বলে দিছি, তোমরা ম্যাথ করো, ম্যাথ করার সময় কোনো জায়গায় আটকায় গেলে একত্রে করে রাখো, সলিউশন ক্লাস আমি দিবই। যেমন তোমাদের অনেকেরই দেখা যাচ্ছে আজকে রাত 10টার দিকে রুটিন আপলোড হবে, ঠিক আছে? ওই 10টার দিকে রুটিন আপলোড হবে এই গ্রুপে, ওই গ্রুপ থেকে রুটিনগুলো দেখে নিবা। এপ্রিলের 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে আমাদের ফার্স্ট পেপার, যেটা প্রথম রুটিন আসছে এটা সেকেন্ড পেপারে সম্ভবত ফার্স্টে, এরপর আমরা ফার্স্ট পেপার একটা নিব, চমৎকার ভাবে রুটিন সাজানো হয়েছে। আর আরেকটা জিনিস হবে সেটা হইতেছে আমি গ্রুপে পোল দিয়ে দিব যে তোমাদের কোন কোন অধ্যায়ের সলভ ক্লাস লাগবে, সেই অধ্যায়ের বিসমিল্লাহ বলে নামগুলো বলবা, প্রত্যেক শুক্রবারে আমরা একটা করে সলভ ক্লাস নিয়ে দিব। বাট ইউ শুড ট্রাই এট ফার্স্ট, ঠিক আছে? যে তোমরা আগে চেষ্টা করো, আটকে গেলে ভাইয়া আসি, কিন্তু আমি করাই দিলে তোমরা দিন শেষে পরে বাসায় গিয়ে করো না, এই ম্যাথগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকো। তোমরা ওগুলা আমি করাই সেগুলো দেখে দেখে তুইলা তোমরা নোট দাও, বাসায় কয়জন প্র্যাকটিস করো, আমি করা দেওয়ার পর তোমরা বুকে হাত দিয়ে বলতে পারবা, ম্যাক্সিমাম করো না তোমার প্র্যাকটিস। তো দ্যাট ইজ ওয়াই আমি আগেই ম্যাথ করাবো না। দাসিয়া তোমার না কইছিলাম পার্সোনালি মেসেজ দিতে বিষয়টা, তো এই জন্য বলি তোমরা আগে প্র্যাকটিস করো, আটকে গেলে তো আমি আসি, কিন্তু আমি করে দিলে তোমরা দিন শেষে বাসায় গিয়ে প্র্যাকটিস করো না, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তোমরা দ্রুত অ্যাকাউন্টিং উইথ দুলু ভাই গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং ওইখানে আমাদের টেস্ট পেপার সলভ, এত কিছু বলা যাবে না, রুটিন দেখো এরপর কথা বলবো আমরা। সো সে তারা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।